আজকে 22 জুন আমাদের বিএসএসবি ট্রান্সটি ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে 47 নাম্বার ক্লাস। আমরা লাস্ট ক্লাসে বুটস্ট্র্যাপটা শুরু করছিলাম, হ্যাঁ। তো আমি চাচ্ছি হচ্ছে আজকে আবার বুটস্ট্র্যাপের ইনিশিয়াল স্টেপ থেকে আমরা শুরু করি। তো আমরা সবাই তো একদম ফ্রেশ ফাইল নিই, আগে কী করছি না সেটা বলে দাম। ফ্রেশ একটা HTML ফাইল, সিএসএস ফাইল, যা যা আমরা স্ট্রাকচার করি আর কি, স্ট্রাকচার করেন এবং ওই স্ট্রাকচারে আমাদের কি বুটস্ট্র্যাপটা কনফিগার করেন। কনফিগার করে হচ্ছে বুটস্ট্র্যাপ 5.1টা। তো আমি কীভাবে যাচ্ছি এটা ইম্পর্টেন্ট না, আপনারা আপনার মতো করে যান, বুটস্ট্র্যাপের সাইডে আসেন, 5.1-এ যান, দেন আপনার হচ্ছে যে যেখানে কোড করেন সেখানে আজকে প্রজেক্ট ক্রিয়েট করে দেন ডে 47। দেন আমাদের ফোল্ডার স্ট্রাকচার, ফাইল স্ট্রাকচারগুলো করে দেন। যেমন একটা কি ইন্ডেক্স ফাইল লাগবে, দেন আমরা ফোল্ডার নেই অ্যাসেটস নামে, দেন তার মধ্যে একটা ফোল্ডার নিব সিএসএস, আর একটা ফোল্ডার নিব হচ্ছে যে ইমেজ, আর একটা ফোল্ডার নিব ফন্টস, তো আরেকটা নিব হচ্ছে জেএস, হ্যাঁ। আর আর সিএসএস ফোল্ডারের মধ্যে একটা নিচ্ছে হচ্ছে যে আপাতত style.css, দেন জেএস ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিয়ে নিচ্ছি skip.js। শেষ। একটুগুলো যে ডিফল্ট স্ট্রাকচার আমরা প্রতিদিন যা করি। দেন আমার এই ডে 47টা আমি বিএস কোড ওপেন করে নিলাম, ওকে। ডে 47 এই ওপেন করে নিলাম। আচ্ছা সরি, এটা 46 চলে আসছে, নো প্রবলেম। আমরা এটা তাহলে রিমুভ করে দিই, ওকে। ডে 47, হ্যাঁ, ডে 47টা এনে টান দিয়ে রেখে দিই, এই চলে আসছে। দেন ইন্ডেক্স ফাইলটা ওপেন করে নিলাম। ইন্ডেক্স ফাইলটা ওপেন করে নেওয়ার পরে কী করতেছে দেখেন, এই প্রসেসটা কালকে দেখাচ্ছিলাম, আজকে একটু দেখাই। সিম্পল প্রসেস আমাদের কী কী লাগবে। এই যে কোনো ভার্সনে এসে ইন্ট্রোডাকশনে দেখবেন একটা সিএস লিঙ্ক দেখাচ্ছে, একটা জেএস লিঙ্ক দেখাচ্ছে, হ্যাঁ। আমরা অফলাইন থেকে কাজ করবো আজকে। তাহলে সুন্দর করে হচ্ছে যে এই সিএস লিঙ্কটার যতটুক জাস্ট ইউআরএল অতটুকু সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, নতুন একটা ট্যাব ওপেন করবেন, পাশে নতুন একটা ট্যাব ওপেন করবেন, কন্ট্রোল বি চাপবেন, এন্টার চাপবেন ইউআরএল দিয়ে, হ্যাঁ। কোড চলে আসছে, এটা সিএসএস কোড। দেন আমরা যেটা করব, কন্ট্রোল এস চাপবেন, দেন আপনাকে ওরা দেখাচ্ছে যে সিএসএস ফাইলটা সেভ করার জন্য দেখাচ্ছে, লোকেশন সিলেক্ট করে দিতে বলতেছে। আমরা পছন্দ মতো বা হচ্ছে কি যেখানে লোকেশন থাকা দরকার, যেমন আমার ডে 47 আমি সিএস ফাইলে সেভ করব, ডে 47-এ যাচ্ছি, অ্যাসেট ফোল্ডারে গেলাম, সিএসএসে গেলাম, যে নাম আছে এটাই মিনিংফুল নাম, জাস্ট লোকেশনটা ঠিকঠাক করে আপনি সেভ দিয়ে দেন, সিএসএস ফাইল সেভ হয়ে গেল, কাজ শেষ। এবার জেএসএ আসেন, জেএসএ এইটা একই প্রসেস দেখেন। জেএসএ আসেন, এই জেএসএর এই ফুল লিঙ্ক আমার দরকার নাই, শুধুমাত্র যতটুকু ইউআরএল অতটুকু সুন্দর করে আলতোভাবে ধরে সিলেক্ট করেন, দেন কন্ট্রোল সি কপি, পাশে একটা ট্যাব ওপেন করে সেখানে কন্ট্রোল ভি পেস্ট, এন্টার, পেস্ট চলে আসছে। এখান থেকে কন্ট্রোল এস চাপেন, দেন লোকেশন সিলেক্ট করবেন কোথায় আপনি জেএস ফাইলটা সেভ করে দেন, বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস, মানে মিনিংফুল নামেই আছে অলরেডি। তো আমি ডে 47-এর অ্যাসেটের ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে ফাইলটা সেভ করবো, লোকেশন সিলেক্ট করলাম, সেভ বাটনে ক্লিক করলাম, আমার ফাইল সেভ হয়ে গেছে, হ্যাঁ। দেখেন এখান থেকে একটু আসি, দেখেন তো এই যে আমার অ্যাসেট ফোল্ডারের মধ্যে এই বুটস্ট্র্যাপ মিন সিএসএস আছে, আবার অ্যাসেট জেএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএসটাও আছে। আমার আরেকটা ফাইল লাগবে, সেটাও আমি সিডিএন জেএসে যাবো এটার জন্য। এখান থেকে যে কিউ লিখলে তার বংশসূদ্ধা যেগুলি চলে আসবে এখান থেকে নিয়ে নেন। এখান থেকে জাস্ট এই লাইনটা কি আলতো করে ধরে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি, পাশের একটা ট্যাবে আসেন, কন্ট্রোল ভি চাপেন, এন্টার দেন, যে কোয়েরির লাইব্রেরির ফুল কোড চলে আসছে, কন্ট্রোল এস চাপেন, দেন এই জেএস ফোল্ডারের ভিতরে যে কোয়েরি মেন জেএসটা মিনিংফুল নামে আছে জাস্ট সেভ করে দেন। তাহলে ফুল প্রসেসটা আমাদের অফলাইনে কাজ করার জন্য রেডি হয়ে গেল, রাইট। আপাতত ইনিশিয়াল স্টেপে 3টা, জি জি, হ্যাঁ। ইন্ডেক্স ফাইলের মধ্যে প্রথমে স্ট্রাকচার লাগবে আমাদের, স্ট্রাকচার চলে আসছে আমার। প্রথমেই বুটস্ট্র্যাপ 5-এর লিঙ্ক অ্যাসেট ফোল্ডারের ভিতরে সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, শেষ। দেন অ্যাস্টার শিট লিঙ্ক, মানে কি আমাদের যেটা কাস্টম থাকবে সেটা। অ্যাস্টার শিট লিঙ্ক বলতে বোঝাচ্ছে কি আমাদের যেটা থাকবে সেটা, লিঙ্ক অ্যাসেট সিএসএস অ্যাসেট সিএসএস, শেষ। দেন বডির উপরে জাস্ট যেখানে বডি শেষ এখানে এসে
প্রথমে দিয়ে দিব হচ্ছে যে কি jQuery, সবার উপরে থাকবে jQuery। এখানে এটার জন্য কোনো ভুল নাই, এটা হ্যাঁ অ্যাসেটস জেএস jQuery, এটার কোনো ভুল নাই, jQuery সবার আগে jQuery থাকবে। দেন হচ্ছে বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে যে আমাদের জেএস মানে কাস্টম জেএস যেটা থাকবে এটা, হ্যাঁ সেট দ্যাটস ইট। এখানে বলতে পারি আমরা কি কাস্টম স্ক্রিপ্ট বলতে পারি, কাস্টম স্ক্রিপ্ট এভাবে বলতে পারি, এটা আমরা কাস্টম করবো এখানে যদি লাগে। আর এটার অ্যাসেট শিট না বলে আমরা বলতে পারি কি কাস্টম সিএসএস বলতে পারি। শেষ, দ্যাটস ইট, কমপ্লিট, একদম আপনার কাজ করার জন্য রেডি হয়ে গেলেন আপনি। হ্যাঁ, এটা টোটাল কোডটা আমার অফলাইন থেকে চলে আসছে। এখানে আমাদের কি কি লাগবে এটার প্রফেশনাল করার জন্য, আমরা কিন্তু জানি এগুলো, হ্যাঁ ওই কাজগুলো করে ফেলি চলেন। ফন্ডাসামটা হুদে নিচ্ছি, হ্যাঁ আসলে কোনো কাম নেই ফন্ডাসামের, এখন হুজেরা যা করছে ফন্ডাসামটা সব পেড করে দিছে। ফন্ডাসামটা হচ্ছে যে মিনিংফুল ভাবে ইউজ করার জন্য যেটা আমরা করতে পারি সেটা কি দেখেন, কি বললাম ফন্ডাসামটা আসলে কি ইউজফুল ভাবে ইউজ করার জন্য যেটা আমরা করব আর কি, সেটা যেটা বুঝলাম আর কি। যেহেতু সব ম্যাক্সিমাম পেড করে ফেলছে, আবার ফ্রি পেড খুঁজে পাওয়া এখন একটু কি কষ্টকর হয়ে গেছে ব্যাপারটা লেটেস্ট ভার্সনগুলোতে। যেটা করবেন স্মুথলি সিডিএনজেএসে এসে সুন্দর করে হচ্ছে কি এই একটু খুঁজবেন, খুঁজে এই 4.7 এর লিঙ্কটা নিয়ে নেবেন। 4.7 এর লিঙ্ক, এটা হচ্ছে লাস্ট ভার্সনটা যেটা কমপ্লিট ফ্রি আর সবচেয়ে ভালো। এটা এই জাস্ট কপি ইউআরএলটা কপি করেন, হ্যাঁ কপি করে এখানে অ্যাড করে দেন সিএসএস এ, শেষ। তাহলে হচ্ছে ফন্ডাসামের 4.7 অ্যাড হয়ে গেল, আর এই ভার্সনটা কমপ্লিটলি ফ্রি। হ্যাঁ ফন্ডাসাম 4.7 কমপ্লিটলি ফ্রি, আর এখানে হচ্ছে কি সুন্দর মতে মোটামুটি যা প্রয়োজন আমাদের লিঙ্ক সব এই আইকনে এখানে কি আছে, হ্যাঁ পাওয়া যাবে, ম্যাক্সিমাম আইকনে পাওয়া যাচ্ছে সুন্দর। এটা যদি না পান তাহলে আবার বিএসটা চলে যান, বিএস ফন্টের যেটা আছে আইকন যেটা আছে এখানে লটস অফ আইকন আছে, হ্যাঁ ওকে। তাহলে হচ্ছে যে দেখেন ফন্ডাসাম বুটস্ট্র্যাপ গেল, ফন্ডাসামের জন্য হচ্ছে যে বুট রেসপন্সিভের জন্য ফন্ডাসাম গেল, দেন সরি কি বলছি রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপ গেল, দেন আইকনের জন্য হচ্ছে কি ফন্ডাসাম গেল, দেন এগুলা কাস্টম করার জন্য আমাদের একটা কি সিএস ফাইল আছে, তাহলে নতুন ডিজাইন আমরা এখানে করতে পারবো। এবার বুটস্ট্র্যাপ সাপোর্টের জন্য বুটস্ট্র্যাপ জেএস সাপোর্টের জন্য একটা কি স্ক্রিপ্ট জেএস নিলাম, দেন বুটস্ট্র্যাপ জেএস, দেন হচ্ছে যে একটা কাস্টম জেএস করার জন্য স্ক্রিপ্ট জেএস নিলাম। হ্যাঁ আপাতত অ্যাডটুক নেন। এবার এখানে আর কিছু মেটাটাকে আসবে সেগুলো আমরা একটু দিয়ে দিই, একবারে শেষ করে দিই, হ্যাঁ একটা মিনিট। মেটা মেটা ট্যাগের হচ্ছে যে এই তিনটা মেটা এখানে দেয়া নাই, ওগুলা বাই ডিফল্ট দেয়া নাই, এগুলো এখানে নিয়ে আসে। এই এগুলো আমরা আগে একবার করছিলাম, আজকে আবার রিপিট করলাম। এরপরও কারো যদি ভুল থাকে বলবেন, কোথাও কনফিউশন থাকলে বলবেন, আমরা এগুলো সলভ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা আর বাকি রইলো কি এখানে একটা ফিবিকন আইকন বাকি আছে, ফিবিকন আইকন লিংকটা দিয়ে দিবেন, এই ম্যাটার পর রেখে দিন ফিবিকন আইকনটা, লিংক ফেভ আইকন, হ্যাঁ এই যে শেষ। শর্টকাট আইকন, এটার আইকন বলতে পারেন বা শর্টকাট আইকন বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর ফেভিকন আইকন ডট এখানে পিএনজি বা আইও কিছু একটা দিয়ে দিন। এটা হলো ইমেজের জাস্ট কি নাম সহ একটা ফরম্যাট। হ্যাঁ এখানে হচ্ছে নর্মালি আমরা ইমেজটা কোথায় রাখবে, অ্যাসেটের মধ্যে ইমেজ ফোল্ডার থাকবে, ইমেজ ফোল্ডারের ভিতরে এই নামে হচ্ছে কি একটা ইমেজ আমরা রেখে দিব জাস্ট, আর কিছু না। আবার সেই ইমেজ ট্যাব যদি কি পিএনজি হয় তাহলে মাইম ট্যাব হবে ইমেজ স্ল্যাশ পিএনজি, জেপিজি হলে জেপিজির মতো মাইম ট্যাব, আর অন্য কোনো ফরম্যাট যদি ইমেজ হয় তাহলে সেই ফরম্যাট অনুযায়ী মাইম ট্যাবটা এখানে কি বসায় দিবেন। এটা যদি কাজ হয় তাহলে মোটামুটি কমপ্লিট।
না বলবো না। ফ্যাব আইকন আমরা তো বুঝি, এই যে কোণে যে আইকনটা থাকে এটা বলা ফ্যাব আইকন। হ্যাঁ ওকে, অ্যাড করার সিস্টেম কমপ্লিট সুন্দর। জাস্ট কি লিঙ্ক থাকবে, রিলেশন হবে আইকন, হাইপার এর মধ্যে যে ইমেজটা আপনি অ্যাড করবেন আইকন হিসেবে সেই ইমেজের লিঙ্ক থাকবে। নরমালি আমি চিন্তা করে নিলাম যে কি অ্যাসেট ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার আছে, তার মধ্যে ফাইভ আইকন পিএনজি নামে একটা ফোল্ডার ইমেজ থাকবে, এটা আমি চিন্তা করে নিলাম, লিখে দিলাম। আর এই পিএনজি যে ফরম্যাট, সেই ফরম্যাটের উপর ডিপেন্ড করে এখানে মাইম টাইপটা এখানে এসে কি বসে যাবে, শেষ। একটু কাজ মেইন হচ্ছে একটা সাইডে তো ফ্যাব আইকন একটাই থাকবে, একটাই থাকবে, একটাই সিঙ্গেল। আর টাইটেলটা হচ্ছে আপনি চাইলে এখানে রাখতে পারেন, অথবা চাইলে হচ্ছে যে একদম সবার মাথার উপরে নিয়ে এসে এখানে বসাই দিতে পারেন। এই ডান, এটা হচ্ছে প্রফেশনাল একটা সেটআপ আমরা চলে আসছি। আপনারা সবাই এটা করে দেন অথবা আমার থেকে নিয়ে যান। একটা আউটপুটে চলে যাই, চেহারাটা কেমন লাগে দেখি। আপনাদের মিলা সমস্যা নেই, আমি আউটপুটে যাই। হ্যাঁ এখানে আমরা সবাই একটা দিকে খেয়াল করেন প্লিজ, আমাদের এখন থেকে হচ্ছে যে কোডের প্রতি একটু কি যত্নশীল হইতে হবে, কোডের যত্ন করতে হবে একটা। এখানে হলো দেখেন এই যে সিঙ্গেল ট্যাগগুলা, সিঙ্গেল ট্যাগের আমরা এক্সএসটিএমএল এ কালকে কি পড়ছিলাম খেয়াল আছে? ক্লোজিং থাকতে, সিঙ্গেল ট্যাগে ক্লোজিং থাকতে হবে। দেখেন এগুলার দিয়ে ক্লোজিং অটোমেটিক আসতেছে না, কিন্তু আমরা একটু সুন্দর করে এগুলারে ক্লোজিং দিয়ে দিব। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে ডাবল ট্যাগ আছে সেগুলোর কি দরকার নাই, মেটা ট্যাগগুলোর একই অবস্থা, এখানে আমরা একটু কি ক্লোজিংটা দিয়ে দিব। ওকে, তাহলে এখন এটা আমাদের স্ট্রাকচারাল ওয়েতে বলেন অথবা রুলসের ওয়েতে বলেন 100% ওকে, আমাদের সাইডে কোনো ঝামেলা নাই। এখানে একটু বুঝেন কোনটা কেন নিছি। আচ্ছা একটু এটা হচ্ছে কিসের জন্য? বুটস্ট্র্যাপ মিন সিএসএস মানে বুটস্ট্র্যাপের জন্য, ফন্টাসামের জন্য। ফন্টাসামের কোন ভার্সন? 4.7। বুটস্ট্র্যাপের কোন ভার্সন? 5.1। ভার্সনের সাথে যদি আবার লিংক মিল থাকে তাহলে আমরা কি কাজ করতে পারি। হ্যাঁ আউটপুট পাবো আর কি। আর এইখানে একটা সবাই একটা আমার একটা অ্যান্সার দেন সবাই। আমার এখানে হচ্ছে একটা সিএসএস, দুইটা সিএসএস, তিনটা সিএসএস। তিনটা সিএসএস এর মধ্যে আমাদেরটার কি অর্ডারিং দেখেন তো কোথায় আছে? আমাদেরটা যে লাস্টে। এটার কি কারণ এটার? এটা হচ্ছে আমরা ওই যে এডিট করি পেস্ট করব সেটা কোনো স্টাইল করি তাহলে এটা তো লেটেস্ট। হ্যাঁ এখানে কয়েকটা কারণ আছে। দেখেন এখানে প্রথমত হচ্ছে আমরা এই বুটস্ট্র্যাপটা কেন ইউজ করতেছি? আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি হচ্ছে যে কি রেসপন্সিভ সাইট করার জন্য। এখানে বলাই আছে, আমরা যদি একটা যাই রেসপন্সিভ সাইট করতে পারবো। আবার হচ্ছে কি এখান থেকে কিছু সুবিধা হবে, যেমন ডিফল্ট কি ফ্রি বিল্ড গিট সিস্টেম পাবো, কিছু কি কম্পোনেন্টস পাবো, এরকম আরো অনেক কিছু কি জাভাস্ক্রিপ্ট প্লাগইনতে অনেক কিছুই পাবো। মানে বুটস্ট্র্যাপ থেকে বিল্ডিং আমরা অনেক কিছু পাবো, সেগুলো আমরা ইউজ করবো, রাইট? এই জন্য হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটা অ্যাড করে নিলাম। আইকন দরকার হলে এই জন্য আমরা কি ফন্টাসাম নিয়ে নিলাম। এবার হচ্ছে যে দেখেন বুটস্ট্র্যাপের যেগুলো ফ্রি বিল্ড করে রাখছে এগুলা দিয়ে অলওয়েজ আপনার 100% কাজ হবে না। মানে আমরা মন মতো করতে পারবো হ্যাঁ, না। কিছু কিছু কাজ হচ্ছে আমাদেরকে করতে হবে, এতদিন যেরকম করছিলাম ওই আমাদের কাজ করার জন্য হচ্ছে কি asl.css। এবার এটা নিচে কেন লিখলাম? মনে করেন হচ্ছে বুটস্ট্র্যাপের বলি শুনুন আগে, বুটস্ট্র্যাপের হচ্ছে যে কিছু ক্লাস আছে, এখানে কিছু ক্লাস আছে। এবার আমরা কিছু ক্লাস লিখবো, আর যদি ক্লাস যদি সেম টু সেম হয়ে যায় যেন আমাদেরটা যেন বুটস্ট্র্যাপ ওভাররাইট না করে ফেলে, এই জন্য আমাদেরটা কি সবার লাস্টে নিয়ে আসলাম। আবার বুটস্ট্র্যাপের কোনো একটা ক্লাস আছে, মনে করেন কথার কথা এটার নাম হচ্ছে কি বাটন। বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে কথার কথা কি বাটন। এবার সে বাটনটাকে আপনার কি কাস্টম করা দরকার। তাহলে আপনি যদি এখানে এসে সেম বাটন ধরে যদি কি একটা সিলেক্টর লিখে দেন তাহলে সেটা ওভাররাইট হয়ে গেল। আমরা লাস্ট ক্লাসে রিডিং ফ্লো দেখছিলাম না, লাস্টে যেটা পাই সেটাই কি অ্যাক্টিভ হয়ে যায়, সেটাই কাজ করে। এখন আমাদের স্ক্রিপ্টে যদি লাস্টে থাকে আর আমরা যদি এখানে কোনো কোড লিখি সেটা আবার এখানে থাকুক আর এখানে থাকুক, পাবে কোনটা? আমাদেরটা লাস্টেরটা। দ্যাটস ওয়াই আমাদের লিঙ্ক আসবে সবার কি শেষে। এরপর আবার জাভাস্ক্রিপ্টের কথায় আসেন। প্রথমে নিলাম jQuery JS, এরপরে নিলাম বুটস্ট্র্যাপ বান্ডেল JS, এরপরে নিলাম কি স্ক্রিপ্ট JS। বুটস্ট্র্যাপের সাপোর্ট পাওয়ার জন্য বুটস্ট্র্যাপ JS-টা লাগবে। বুটস্ট্র্যাপ JS এ কি আছে? আপনার অনেকগুলো কি জাভাস্ক্রিপ্ট প্লাগইন আছে। কি আছে দেখেন তো? জাভাস্ক্রিপ্ট প্লাগইন ফাংশন আছে, অনেক জাভাস্ক্রিপ্ট প্লাগইন ফাংশন আছে। জাভাস্ক্রিপ্ট প্লাগইন ফাংশনগুলো অনেক সময় jQuery-র উপরে বেস করে লেখা হয়, মানে jQuery-র সাথে রিলেশন থাকে।
হ্যাঁ, বিলংস টু jQuery। এটা কারণ হচ্ছে jQuery হচ্ছে মাদার, jQuery হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরির উপরে বেস করে এই বুটস্ট্র্যাপ মিন জেএসটা লিখা। এরকম অনেক কিছু আছে যেগুলো কি jQuery-র উপর বেস করে লেখা হয়। যখন এরকম মাদারের উপরে বেস করে লেখা হয়, মাদার থেকে অনেক কি রিসোর্স আসে, অনেক লিঙ্ক আপ থাকে, অনেক আপনার ডিপেন্ডেন্সি থাকে। এই জন্য এটা সাপোর্টটা দরকার। এই জন্য এটা থাকবেন উপরে। এটা যদি মাথার উপরে থাকে তাহলে সে কি সাপোর্ট পাবে। এবার আমাদের সিএসএস এর যেরকম আমাদের কাস্টম করার দরকার ছিল, একইভাবে যে স্ক্রিপ্টেও অনেক সময় কাস্টম করার দরকার হবে। যদি আমরা এক্সপার্ট হই রেগুলার হবে, আর এক্সপার্ট না হলে দরকার হলে হবে। এই জন্য আমাদের স্ক্রিপ্টটাকে সবার শেষে রাখতে হবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে আমরা আবার যদি এখন আমাদের যেটা কাজ, এই ফরম্যাটটা অলওয়েজ থাকবে। এখানে আবার আপনার চাইলে আরও কিছু কি লিঙ্ক বাড়তে পারে, রিসোর্স আসতে পারে, এটা কোনো ব্যাপার না। এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রথম দিয়ে করছিলাম যে রোবোটল ফন্টটা ডিফল্ট আমরা কি কানেক্ট করে রাখছিলাম, খেয়াল আছে? এর আগে সেটা এখানে কিন্তু এটা করি নাই। এটা না করার কারণ হচ্ছে যে ফন্টস আমরা ইউজ করলাম না। ফন্টস আমি অলরেডি ওরা এগুলো করে রাখছে। দেখেন আমরা এখানে হ্যালো লিখছি, এটা অলরেডি কি সুন্দর করে চলে আসছে। তার মানে অলরেডি এগুলো কাজটা ওরা করে রাখছে। এখন আপনি যদি স্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ মিন সিএসটা অফ করে দেন, দেখেন এটা কি আবার হিজিবিজি হয়ে গেছে, সুন্দর নয়। হ্যাঁ, এটা অন করেন, আবার দেখেন সুন্দর হয়ে গেছে। তার মানে ওই ডিফল্ট ফন্টের যে বিষয়গুলো এগুলো অলরেডি ওরা সেট আপ করে রাখছে। ওকে গ্রেট। এটুক নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই? ওকে ফাইন। আবার নেক্সট ফার্স্ট স্টেপে আমাদের গেল কি, আমাদের ফার্স্ট স্টেপ গেল হচ্ছে কনফিগারেশন। হ্যাঁ, এটা আমাদের ডান। এবার আমাদের লাগলে আমরা আরো অ্যাড করব, নালে রিমুভ করব। অ্যাড রিমুভ হতে থাকবে, বাট কনফিগারেশন আমাদের ডান। কনফিগারেশন আমরা চাইলে কি সিডিএন দিয়ে অনলাইনে করতে পারি, চাইলে অফলাইনে করতে পারি। আমাদের এখানে কি অফলাইনে করা আছে, অনলাইনে করা, দুইটাই করা আছে। হ্যাঁ, যখন যেটা লাগে যেভাবে সুবিধা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার সাদিয়াপুর কোশ্চেন হচ্ছে যদি অনলাইন অফলাইন দুইটাই দেওয়া থাকে তাহলে কি অসুবিধা, কি সুবিধা? যদি হচ্ছে মনে করেন আপনার বুটস্ট্র্যাপের সেম ভার্সনেরই, মনে করেন বুটস্ট্র্যাপের সিডিএন জেএসও দেওয়া আছে, অফলাইন লিঙ্কও দেওয়া আছে, তাহলে এটা শুধু শুধু কোড বানানো, আর একটা হচ্ছে বোকার মতো কাজ হবে, এটা করা যাবে না। আর যদি হচ্ছে যে তারপর মনে করেন বোকার মতো কাজ করে ফেললাম, হ্যাঁ করে ফেললে কি হবে? করে ফেললে যেটা হবে সেটা একটা দেখাই। মনে করা হচ্ছে এটা একটা লিঙ্ক না আমাদের, এটা সিডিএন লিঙ্ক। হ্যাঁ, এটা অফলাইন লিঙ্ক, এটা হচ্ছে কি অনলাইন সিডিএন লিঙ্ক। তাহলে প্রথমে এটা পড়বে, তারপরে কি এটা পড়বে, এবং যেটা লাস্টে আছে সেটা থেকে কোড পাবে। এটার আলটিমেটলি কি কাজ করবে না। তো আলটিমেটলি যেহেতু হচ্ছে সেম হলে, যেহেতু কি একটা কাজ করতেছে না, আমাদের তাহলে একটা দেওয়াই দরকার নাই, আমরা বাদ দিই। এই জন্য হচ্ছে বলছিলাম কি শুরুতে আমরা কোড করার সময় আমাদেরকে অনেক বেশি কি যত্নশীল হইতে হবে, যত্ন করতে হবে কোডের। কোড যত্ন করলে কোড আপনার এটা তার ভালো ফিডব্যাক দিবে। ওকে, আমাদের ফার্স্ট স্টেপ যদি কনফিগারেশন শেষ হয়, সেকেন্ড স্টেপ হচ্ছে বুটস্ট্র্যাপটা ভালো করে বোঝা। এটা আসলে কি, আচ্ছা বুটস্ট্র্যাপটা কীভাবে কাজ করে একটু শুনেন তো, আমি একটু বলি। হ্যাঁ, এইখানে হচ্ছে একটু আমাদের এগুলা দেখেন একটু কি আছে এখানে। এখানে কি আছে একটু ভালো করে বুঝেন জিনিসটা। আপনারা অলরেডি জানেন, তারপর আমি জাস্ট বলতেছি আর কি। এগুলা কি, এগুলা সিলেক্টর না? এগুলা সিলেক্টরের মধ্যে কি আছে? বিভিন্ন ডিজাইন আছে, ব্যাস্টাইল আছে, বা হচ্ছে কি প্রপার্টি ভ্যালু লিখে রাখছে বিভিন্ন সিলেক্টরের জন্য। H1 এর জন্য লিখে আছে, হ্যাঁ S2 এর জন্য লিখে আছে, S3 এর জন্য লিখে আছে। আপনার HTML যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগের জন্য অনেক অনেক কি সিলেক্টর লিখে রাখছে। মানে হচ্ছে আমরা চিন্তা করি না যে কালকে যেটা বললাম আর কি, অনেকগুলো ট্যাগ দেখলে চিন্তা করি না যে এটা এরকম হলে ভালো লাগতো জিনিসটা। মানে আমরা প্রতিটা এলিমেন্ট বা ট্যাগ HTML লিখার পরে বা আমাদের কি মার্কআপে লিখার পরে আমরা কিছু বেসিক কাজ করে ফেলি না? যেমন কি ফন্ট সাইজ চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, তারপর হচ্ছে কি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি, কিছু ডিফল্ট কাজ করে ফেলি। এরপরে হ্যাঁ মানে কমন কাজ করে ফেলি কিছু। এরপরে আবার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আবার অন্য কিছু ডিফারেন্ট কিছু আসতে পারে। আর কিছু কমন জিনিস থাকে, সব এলিমেন্টের জন্য কিছু কি কমন জিনিস সবসময় থাকে। এই কমন ব্যাপারগুলো এরা হচ্ছে কি সব ট্যাগের জন্য করে রাখছে। আমাদের ওই কমন ব্যাপারগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না। যেমন হচ্ছে কি H1 দিলে আমাদের কি মার্জিন আসতো, হুদাই একটা মার্জিন ধরে রাখতো, এর আগে সব বাদ করে দিছে। এরপরে H1 গুলো বা অন্য টেক্সটগুলো কি মানে ও যে হাতটা বের করা থাকতো, ফিনিশিং ভালো লাগতো না, স্মুথ লাগতো না, ওরাও কাজগুলো করে রাখছে। এরপরে ব্ল্যাকটাও মানে পুরোপুরি ব্ল্যাক না, এখানে একটু সুন্দর করে অন্য কালার একটা সুন্দর নিয়ে আসছে একটা। হ্যাঁ, মানে টাইপোগ্রাফির যে কাজগুলো বা যে কন্টেন্টের জন্য যে এলিমেন্টের জন্য যে কমন ব্যাপারগুলো আমরা চাই, ইউজার চায়, ওগুলো অলরেডি ডান। কীভাবে ডান?
ওরা ওইখানে কি করে রাখছে, তো ওরা করে রাখলে আমরা পাচ্ছি কি হবে, আমরা পাচ্ছি আমরা হচ্ছে কি ওদের সিএসটা অ্যাড করছি, ওদের জেএসটা অ্যাড করছি, এবং এখানে যে সিলেক্টরগুলো এলিমেন্টগুলো লিখতেছি এগুলোর সাথে এদের এই ফাইলে যে সিলেক্টরগুলো আছে সেই সিলেক্টরগুলো কি ম্যাচ করতেছে বিদায় আমরা কি আউটপুটটা পাচ্ছি। সিএস তো এইভাবেই কাজ করে যে আমাদের HTML এলিমেন্ট থাকবে এবং সেখানে ক্লাস থাকতে পারে বা ডিরেক্ট HTML ট্যাগ থাকতে পারে বা আইডি থাকতে পারে, এবং সেটার সেম টু সেম সিএসএস এর কোড থাকবে, সিলেক্টর থাকবে, যদি ম্যাচ করে তাহলে কাজ করবে, আদারওয়াইজ কি কাজ করে না। এখন এই সিএসএস এ বুটস্ট্র্যাপ সিএসএস এ এরকম প্রচুর পরিমাণে কি সিলেক্টর লিখে রাখছে, আপনি যে সিলেক্টরে লেখেন না কেন যদি ম্যাচ করে অথবা যে এলিমেন্টে লেখেন যেটা ম্যাচ করে তাহলে কি সে কাজ করবে। আবার এটা গেল কিসের কথা, এটা গেল হচ্ছে কি HTML ট্যাগের কথা। আবার HTML ট্যাগের বাইরেও আমরা অনেক কিছু চিন্তা করি না যে এই জিনিসটা এরকম হলে ভালো হতো, ওইরকম হলে ভালো হতো, বা এই জিনিসটা রেডিমেড পাওয়া গেলে ভালো হতো। এই জন্য মানে দুনিয়ার সবার থিঙ্কিং এর মধ্যে মানে যারা ডেভেলপ করে, কোডিং করে, বা যারা এইসব বিষয় নিয়ে চিন্তা করে, এই দুনিয়ার সবার মাথার যে কমন বিষয়গুলো আছে এই কমন বিষয়গুলো নিয়ে এখানে এরা প্রচুর কোড করে রাখছে। আমাদের সেগুলো বুঝতে হবে, বুঝে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি অ্যাপ্লাই করলে ওদের সিএসএস থেকে এদের জেএস থেকে আমরা আউটপুটগুলো কি অটোমেটিক্যালি পেয়ে যাব। এই জন্য ভালোভাবে এই সাইটটারে খাই ফেলতে হবে, সহজ কথা, ঠিক আছে। মানে খাওয়ার ভালো উপায় কি, ইউজ করতে হবে। আপনি হচ্ছে দেখবেন, বুঝবেন, অ্যাপ্লাই করবেন, তাইলে আপনার মাথায় থাকবে বিষয়টা। ওকে, তাহলে হচ্ছে ইউজ করার আগে ভালো করে কি বুঝতে হবে। এটা একটা জিনিস দেখেন তো কি করছে, এটা একটু পড়েন তো, এখানে কি কি আছে এটা বোঝার চেষ্টা করেন তো। এটা একটু পড়েন, তারপর হচ্ছে এটা একটু দেখেন, এটা একটু পড়েন, এটা একটু দেখেন, কিছু বোঝা যায় কিনা যারা সামনে আসেন। এটা ফন্ট সাইজগুলো আমি একটু বড় করেছি দেখেন। এখানে সিল্টারগুলো দেখেন, ভিতরটা না বুঝলে না, সিল্টারগুলো দেখেন একটু। আর কোনো ডিফারেন্ট কিছু চোখে পড়ে না? এই এটা হচ্ছে যে ফ্যাক্ট। এখানে দেখেন রাইট ওয়েতে আসছে হচ্ছে দেখেন মোস্ট রাইট ওয়েতে আছে দেখেন। h1 ডিফল্ট কি HTML ট্যাগ, আবার হচ্ছে যে কি .h1 এটা কি এটা ইউজার ডিফাইন সিলেক্টর না এটা। তার মানে হচ্ছে আপনি মনে করেন একটা পি নিলেন, ওই পি এর মধ্যে যদি আপনি বলে দেন পি ক্লাস h1, তাহলে হচ্ছে আপনি যদি মনে হয় যে আপনার একটা বড় টেক্সট দরকার তাহলে আপনি এটা অ্যাপ্লাই করে দেন, সুন্দর করে আপনার টেক্সট এটা h1 এর মতো সাইজ চলে আসবে। এটা দেখতে দাও, এটা h1 এটা h1 ডিজাইনটা চলে আসতেছে না? এই জন্য মানে ওরা আপনার যা কিছু দরকার সব করে রাখছে দেখেন। প্রতিটা ট্যাগের জন্য মানে যেগুলো সম্ভাব্য আর কি মানুষ চায় এরকম সবগুলো ট্যাগের জন্যই ওরা কি ইউজার ডিফাইন সিলেক্টর লিখে রাখছে। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে হচ্ছে যে আপনার মনে করেন যে h1 এর সাইজে h2 একটা নিলেন, ওইটাও মনে করেন যে হচ্ছে কি h1 এর সাইজ লাগবে কার h1 এর, তাহলে আপনি ক্লাস ডিক্লেয়ার করে দেন h1, তাহলে এখান থেকে তো বোঝার আর উপায় নাই। তাহলে আপনার কোড কোয়ালিটি কন্ট্রোল হলো, আবার ইউজারের জন্য কি এটা কোডও ঠিকঠাক হয়ে গেল, আউটপুট ঠিকঠাক হয়ে গেল। ক্লিয়ার? মানে এটা খুবই চমৎকার কাজ করে রাখছে, জাস্ট আমাদেরকে বুঝতে হবে ব্যাপারগুলো। এরা দেখেন সব আরএম ইউজ করছে। সেই ক্ষেত্রে এই দাদু আছে না এখানে, মনে করেন যে হচ্ছে হ্যাঁ এটা একটু ভালো করে আমরা এটা দেখে ফেলি। আমার যে h1 জন্য আমরা ডিফল্ট একটা ডিজাইন পাচ্ছি, এরপরে এখন মনে করেন যে আমাদের দরকার হচ্ছে কি আরো কিছু করা, আর আমাদের নতুন ডিজাইন দরকার আমাদের। জাস্ট h1 আপনি এখানে লিখেন, আসেন কালার দিয়ে দেন, দেন রেড, এখানে আসেন দেখেন রেড হয়ে গেছে। এবার যদি আমরা ইন্সপেক্ট করে দেখেন কার থেকে কি পাচ্ছে। হ্যাঁ আপনারা হচ্ছে যে লাস্ট প্লাস পরে আগে এটা দেখেন, বুটস্ট্র্যাপ থেকে হচ্ছে পাচ্ছে হচ্ছে কি ফন্ট সাইজ h1 এর, আর SLCS থেকে পাচ্ছে কি রেড। এবার হচ্ছে যে এখানে লাস্ট প্লাস এখানে আসে নাই। হ্যাঁ এবার আমরা যদি এখানে দেই ফন্ট সাইজ 100 পিক্সেল, হ্যাঁ তাহলে হচ্ছে দেখেন এবার হচ্ছে লাস্ট প্লাস হিসাবে আসবে। এবার হচ্ছে প্রথমে পাচ্ছে কি বুটস্ট্র্যাপ, পরে পাচ্ছে হচ্ছে কি SLCSS। কিভাবে আগে পরে কিভাবে বুঝলাম আমি, কারণ আমি এখানে দেখে আসছি এখানে এটা আগে এটা পরে, তো এখানে ফন্ট সাইজ পুরো আগে, তার দেন এখানে যখন পড়তেছে এটা কি ওভাররাইট করে ফেলতেছে। কিভাবে ওভাররাইট করতেছে, কারণ এখানে কি সিলেক্টর সেম, আবার কি প্রপার্টিও সেম, সিলেক্টর সেম প্রপার্টিও সেম, তাহলে তার রিপ্লেস করার জন্য কি বেশি কিছু কষ্ট করতে হচ্ছে না। এটা বললো তারপর এটা বললে অটোমেটিক্যালি কি রিপ্লেস, এবং লাস্টে যেটা আছে সেটাই পাচ্ছে। তাহলে এইভাবে আমরা চাইলে কি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ওভাররাইট করতে পারবো আমরা।
স্মুথলি করতে পারবে, কোনো ঝামেলা নেই। তবে এটা কখনো করবেন না যে বুটস্ট্র্যাপের সিএসএস যে বুটস্ট্র্যাপের ক্লাস ওভাররাইট করা, এটা কখনোই করবেন না। আমরা বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো সিএসএস ফাইল, জেএস ফাইল, এগুলো ধরবো না, এগুলো ধরার দরকার নাই। যদি বুটস্ট্র্যাপের সিএসএস বা জেএস এর ওভাররাইট করার দরকার হয়, তাহলে হচ্ছে আপনি কি এক্সেল শিটে কোড করেন, সিলটা লিখবেন ওদেরটা, আর এখানে কি কোড করা শুরু করবেন। একই কথা কি জেএস এর জন্য, ওদের জেএস যেটা আছে এটার ওভাররাইট করলে আপনি কি কাস্টম জেএস এসে ওভাররাইট করেন, কিন্তু ওদেরটা ধরার কি টাচ করার দরকার নেই, টাচ করলে বিপদে পড়বেন। ক্লিয়ার সবাই? ওকে, নাইস। তাহলে আশা করি এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন নাই। আমরা কিভাবে হচ্ছে যে বুটস্ট্র্যাপের সিলেক্টর ওভাররাইট করতে পারবো, ফাংশন ওভাররাইট করতে পারবো, আশা করি আপনারা বুঝছেন। হ্যাঁ, যদি হচ্ছে যে প্রপার্টি সিলেক্টর নাম সেম হয় আর হচ্ছে কি প্রপার্টির নাম সেম হয়, তাহলে ওভাররাইট হবে, আদারওয়াইজ পসিবল। গড়না ক্লিয়ার সবাই? ওকে, নাইস। ওপেনই করব না। বুটস্ট্র্যাপের আপনারা তো এটা অফলাইন ইউজই করবেন না, ওপেন করবেন বই থেকে। আচ্ছা, এবার আসেন সব একটু এদিকে তাকান, আমাদের এটা শিখতে হবে এটা। হ্যাঁ, আমরা একটু বুঝে বুঝে যাই। ডাউনলোডে গেলে কি পাবেন আমরা কিন্তু কালকে জানি। ডাউনলোডে গেলে এই যে 5 এটা আছে, এটা ডাউনলোড করতে দিবে। ডাউনলোড করলে এখানে সিএসএস আর জেএসগুলো পাবেন। ওই যে সিএসএস অনেকগুলো থাকবে, জেএস অনেকগুলো থাকবে, এখানে যা লাগবে ওইটাই কি নিয়ে নেবেন, শেষ। কন্টেন্টের মধ্যে কি বলছে এরা, হাবিদে বোধ কথা লিখছে, এগুলা বোঝার দরকার নেই, বাদ দেন। ব্রাউজার অ্যান্ড ডিভাইসে আসেন একটু, মানে আমি যে আপনারা দেখেন কি বলছে। নর্মালি আমাদের যে প্রোগ্রামিং এর বিষয়ে আসলে আপনার সাপোর্ট নট সাপোর্ট একটা বিষয় চলে আসে, যে আমি একটা কাজ করতেছি এটা সবাই ডিভাইসে সাপোর্ট করবে কিনা। কারণ যে কোনো ইনভেস্টর সে চায় যে কি তার ইউজার হবে সবাই, স্পেসিফিক কয় না যে হচ্ছে যে আমার হচ্ছে যে অমুক অমুকরে ভালো লাগে, এরা শুধু ওরা চালাবে, এরকম কোনো সিস্টেম নেই আসলে, সবাই চালাবে, এরকম একটা বিষয়। এই জন্য হচ্ছে যে ওরা কোথাও দেখেন অ্যান্ড্রয়েডের জন্য আসলে মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েডে কি সবগুলো সাপোর্ট করে। ওকে, আইওএসে গেলে দেখেন মোবাইল ডিভাইসের কি সবগুলো সাপোর্ট করে, তাহলে কোনো টেনশন নাই মোবাইল ডিভাইসের কি ইয়ার জন্য। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে যে মানে মেজরগুলো দেখাচ্ছে, অন্যগুলো সব সাপোর্ট করে, জাস্ট মেজরগুলো দেখাচ্ছে আর কি। দুনিয়াতে তো ব্রাউজারের অভাব নাই, বহুত ব্রাউজার আছে, এখানে লিখলে তো এবার এদের ওদের জন্য একটা লিস্ট লাগবে। ডেস্কটপ ব্রাউজার আসলে ডেস্কটপের জন্য যেগুলো হচ্ছে মানে আমাদের হচ্ছে বেশি ইউজেবল সেগুলো দেখাচ্ছে। ম্যাকের জন্য যেমন ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি সবাই আছে, আর উইন্ডোজে গেলেও সব আছে। ওকে, সবগুলো দিচ্ছে। ওকে, ফাইন। তাহলে এখানে আর কোনো কথা নাই। এখানে কি বলছে, ইন্টারনেট এক্সপ্লোরার ইজ নট সাপোর্টেড। ইফ ইউ রিকোয়ার ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট প্লিজ ইউজ বুটস্ট্র্যাপ 4। এই আপনারা একটা নিউজ জানেন, ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু এখন আর নাই, এটা টোটালি ক্লোজ করে দিয়েছে এটা ওরা। হ্যাঁ, তো তাহলে এটা নিয়ে চিন্তার কিছু নাই। এখন এজ ইউজ করতে স্যার, এজটা কিন্তু অনেকটা ভালো, অনেক ভালো এজ, অনেক বেটার, কিন্তু তারপর এটা মার্কেটে পাচ্ছে না ভালো করে, ইউজার ফ্রেন্ডলি না, বা হচ্ছে আগের যে একটা মানে খারাপ ফিডব্যাক আছে ওটার জন্য মার্কেট ধরতে পারতেছে না। হ্যাঁ, যাই হোক, এরপরে অনেক কথা আছে, এগুলা পড়লেও তা না পড়লেও তা সুন্দর করে চলে আসবে। হচ্ছে যে এখন আমাদের শিখার ওয়ে কি, এখানে দুইটা ওয়ে আছে শিখার, মানে আমি যে মনে করি আর কি। প্রথম হচ্ছে যে এখানের যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে এগুলো শিখা, দেন হচ্ছে লেআউট কীভাবে কাজ করে এটা শিখা, দেন টোটালি অপারেশনে যাওয়া। আর উল্টো হতে পারে, আপনি লেআউট কীভাবে কাজ করে এটা শিখলেন, দেন ছোট ছোট কম্পোনেন্টগুলো শিখলেন, দেন আপনি অপারেশনে গেলেন, দুইটা হতে পারে। এখন আমার মনে হয় আগে কি কন্টেন্ট শিখা ভালো না আগে ইয়ার শিখা ভালো, আপনার কি মনে হয়? কন্টেন্টগুলো নিয়ে আগে ধারণা নিই আমরা। হ্যাঁ, ওকে, ফাইন। যদি কন্টেন্ট নিয়ে ধারণা নেই, সবার শুরুতে আপনারা চলে আসবেন হচ্ছে কন্টেন্টের মধ্যে। দেখেন এটা খেয়াল করেন, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, কন্টেন্ট, এখানে দেখেন আগে একটা বিষয় বলেছি যে লেআউট আলাদা আলাদা মেনু করে রাখছে। লেআউট বিষয়ে ধারণা নিতে হলে কি লেআউটে আসবেন, কন্টেন্টের বিষয়ে ধারণা নিতে গেলে কি কন্টেন্টে আসবেন, ফর্ম সম্বন্ধে ধারণা নিতে গেলে ফর্মে আসবেন। এবার ফর্ম, কন্টেন্ট, লেআউট ছাড়া অনেক কিছু লাগে, যেমন কোথাও বর্ডার দিতে হচ্ছে, কোথাও আপনার কি রং লাগতেছে, কোথাও স্পেস লাগতেছে, এ ধরনের বিষয়গুলো, কোথাও মার্জিন লাগতেছে, কোথাও পেডিং লাগতেছে, এই ধরনের বিষয়গুলো যদি আপনার লাগে, সুন্দর করে চলে আসবেন কোথায়, কম্পোনেন্টসে। এগুলা দিয়েও যদি মনে হয় ভাই আমার হচ্ছে না, আমার আরো হেল্প দরকার, তাহলে চলে আসবেন হচ্ছে যে হেল্পারে, ইউটিলিটিতে, এগুলোতে চলে আসবেন। সুন্দর করে এখানে গোছায় অনেক কাজ করে রাখছে, বুঝছেন? তাহলে হচ্ছে আমরা কনফিগারেশন আমাদের শেষ, আমরা বুঝলাম যে কোন কোন ডিভাইসে সাপোর্ট করে,
বুঝলাম আমরা কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করে আমাদের ওয়েবের সাথে। দেন আমরা এখন আজকে চলে আসবো কোথায়, কম্পোনেন্টসে, সরি কন্টেন্টে চলে আসবো আমরা। হ্যাঁ, কন্টেন্ট মেনুতে গেলে দেখেন তো প্রথমে কিছু রিবুট আছে, এটা বাদ দেন। এরপর আছে দেখেন টাইপোগ্রাফি, ইমেজ, টেবিল, ফিগার। এই টাইপোগ্রাফি, ইমেজ, টেবিল, ফিগার এই চারটা ওয়ার্ডের সাথে কি আমরা সবাই পরিচিত না? টাইপোগ্রাফি কি বলেন তো? টেক্সটের ডেকোরেশন বা টেক্সটের উপর কাজ করা। হ্যাঁ, টেক্সটের ডেকোরেশন, সহজ হিসাব। টেক্সটের ডেকোরেশন মানে কি? টেক্সটের সৌন্দর্য, নিয়ে কাজ করা। টেক্সটকে রিডেবল করা, টেক্সটকে আকর্ষণীয় করা, টেক্সটকে ইউজারের জন্য কি সহজ করা। এই বিষয়গুলো যে টেকনিকের মাধ্যমে করা হয় তাকে বলা হয় কি? টাইপোগ্রাফি। অলরেডি বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি করে রাখছে, দেখেন হ্যাঁ অত সুন্দর লাগছে জিনিসটা। আপনি এখানে পি দেন, এটারে ক্লাস পি করে দেন, এটারে ক্লাস পি করে দেন। শুরু হয়ে যাবে। দেখেন স্মুথ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। স্যার বুস্টআপে দুইটাই করে রাখছে, স্যার, ক্লাস এই দুটো সিলেক্টর দিয়ে করা আছে, কি ট্যাগ করা সিলেক্টর দিয়ে করা আছে। তাহলে এখানে পি নামে আছে কিনা আসলে কে জানে? ট্যাগ সিলেক্টর তো আছে। পি নামে মনে হয় নাই, পি নামে নাই, পি নামে নাই, এই জন্য এরকম হয়েছে। এটা তো অলরেডি তো হচ্ছে পি ট্যাগে আছে জন্য। ওকে, যাই হোক, তো হচ্ছে যে এই এটা টাইপোগ্রাফিকে আমরা জানি। ইমেজ, ইমেজের জন্য ওরা কিছু কি কন্টেন্ট সিলেক্টর লিখে রাখছে। তো ইমেজের জন্য কেমন কাজ হতে পারে? ইমেজটা রেসপন্সিভ করা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন ইমেজ ইউজ করছি, একদম টেবিল থেকে যখন ইমেজ ইউজ করতেছিলাম, ইমেজ কোনো একটা বক্সের মধ্যে বসালে সেই বক্সের সাইজে ছোট হয় ইমেজের তুলনায়, তাহলে ইমেজটা কি বড় হয়ে যাচ্ছিল। এরপরে আমরা যখন কি সিএসএস শিখলাম, আমরা আবিষ্কার করলাম কি আমরা এটারে করতে হবে উইথ 100% করতে হবে ইমেজরে, তাহলে প্যারেন্টের উইথের সাথে কি ম্যাচ করবে। তারপরে বললাম কি ডিসপ্লে ব্লক করতে হবে, তাহলে এটা সুন্দর করে এরিয়াতে বসবে। এই যে হিসাব নিকাশগুলো এরাও ওখানে করে রাখছে, আমাদের হিসাব নিকাশ আর করতে হবে না, সব হিসাব নিকাশ এখানে শেষ। টেবিলে আসেন, টেবিলের হেডিং থাকে, বডি থাকে, ফুটার থাকে, তার টেবিলের অনেক বেশি ডাটা থাকতে পারে, সেই টেবিলের রেসিভ করতে হবে, অনেক হিসাব নিকাশের ঝামেলা ওরা নিয়ে নিছে নাই। এরপর হচ্ছে যে আপনাদের হচ্ছে এই যে ধরেন কিটকিনটা ধরেন, বা হচ্ছে অনু অ্যাডভান্স ধরেন, অথবা হচ্ছে যে আপনারা অনেকগুলো ইয়া করছেন না, মান্ডারা মুন্ডানা করছেন, অনেক ধরনের কি আপনারা অলরেডি টাচ করছেন, অনেকগুলো হচ্ছে যে ট্যাবলেট টাচ করে বসছেন। এখানে এরকম অনেক ইয়া থাকে না? আমি হচ্ছে যে একদিন কাজ করার সময় এগুলোর বলছিলাম কার্ডস, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, আবার হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই একদিন এটার কি বলে সিমেন্টিক এলিমেন্টগুলো দেখার সময় ফিগার নামে একটা ট্যাগও দেখছিলাম। এই যে কিছু কাজ আছে ওই ফিগারের কাজগুলো এখানে করে রাখছে, ফিগার দিয়ে কিনে আছে, মানে এরকম আবার কোথাও কোথাও গেলে আমরা কার্ডসও পাবো, লটস অফ কাজ এখানে আমরা করতে, এই যে কার্ড, হ্যাঁ সব কাজ আমরা যেভাবে শিখছিলাম ওইভাবে গোছায় গোছায় ওরা কাজগুলো করে রাখছে। জাস্ট আমাদের এগুলো কি বুঝতে হবে শুধুমাত্র, কি কি সিলেক্টর ওরা রেডি করে রাখছে, কি কি সিলেক্টর ওরা রেডি করে রাখছে, এটা জাস্ট বুঝতে হবে। এখান থেকে কপি করে নিয়ে আপনি কপি করেন, তারপরে copy। নো প্রবলেম, কপিও করতে হবে না, অন্য কেউ করে রাখছে ওটা আপনি ইউজ করেন, তবে আপনাকে আগে বুঝতে হবে। চল আমরা টাইপোগ্রাফি ধরি, হ্যাঁ বিসমিল্লাহ করে সবাই একটু আমি যেভাবে করে এভাবে করেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যান, কন্টেন্ট থেকে টাইপোগ্রাফিতে আসেন। যদি একটা যাতে হাতে হাতে মিলে ধরতে পারি তাহলে একটু সহজে বোঝা যাবে আমরা। হ্যাঁ, নেক্সট টাইমে আর আপনারা বেশি ঝামেলা পড়তে হবে না। এখন এখানে সবাই আসে আমার একটু বলেন যে আসছি। আসছে স্যার। আমাদের পথে আসে। দেখেন এখানে ওরা কি বলতেছে, হেডিংস, প্রথমে হেডিং দিয়ে শুরু। হ্যাঁ, আমরা HTML একদম যখন শুরু করছিলাম তখন হেডিং দিয়ে শুরু করছিলাম, হেডিং আর পি। ওকে, হেডিং সিরিজটার মধ্যে কি কি আছে দেখেন তো, H1 থেকে H6। আমরা একটু আগে দেখছিলাম যে হচ্ছে কি এরা এই ট্যাগগুলোর জন্য যেভাবে সিলেক্টর লিখে রাখছে একইভাবে কি ওই যে H1 H2 এগুলো ইউজার টিভি সিলেক্টরে লিখে রাখছে নাকি? ওকে, তাহলে হেডিং নিয়ে আমাদের আর কোনো কাবজাব নাই আশা করি, এটা অলরেডি ডান। H1 টু H1 এটা টান দেন বা এখানে ক্লিক করে কপি করেন, এখানে আনেন। দেখেন আমি জাস্ট আপনাদের কিছু করতে হবে না, আমি জাস্ট দেখা দিচ্ছি, আপনারা শুধু দেখে যান। H1 থেকে H6 দেখেন এই যে সবগুলা কি সুন্দর করে চলে আসছে। এগুলো আমরা যদি আপনি বুটস্ট্র্যাপ অফ করে দেন তাহলে দেখবেন যে কি আবার ওই যা তা হয়ে গেছে। মানে আগে কাটা ফরম্যাটে আছে। না, আবার সুন্দর করে চলে আসছে। এখন কথা হচ্ছে যে আপনার এই H1 এর সাইজ কত এটা জানেন আপনারা? H1 H2 H3 H4 এটার বুটস্ট্র্যাপে আসলে এটা সাইজ কত হচ্ছে না স্যার জানি এটা জানার দরকার আছে, আছে স্যার। জানার দরকার আছে এগুলো। দেখেন কোথাও লিখছে কিনা ওরা, দেখি তো। Java 1 থেকে 5 আর ইউজ করে অবশ্যই। এখানে লিখে নাই, তাহলে আমরা একটু গুগলে সার্চ করি। আরিএম লেখা আছে স্যার। ডিসপ্লে হেডিং স্যার কত না, ডিসপ্লে ফন্ট সাইজ নিচে ডিসপ্লে গুলো লেখা আছে, ওগুলো লেখা নাই। আচ্ছা
এই 6 এর তো বহুত লেখা BS5 heading tag size লার্জ ডিসপ্লে এটা ছিল জানি কোথায় দাঁড়া একটু খুঁজে দেখি এটা দরকার জানা ডাটা কি সুপ করে বসে দেয় আর রাখেন এটা ছিল তো তো কোথাও দেখতে না এই রিমোটের সাইজ সাইজ স্যার স্যার হেডিং ট্যাগ ফন্ট সাইজ দিলে এরকম 2 EM এরকম আসছে দেখেন পাওয়া গেছে দেখেন এই যে দেখেন বুটস্ট্র্যাপ হেডিং সাইজ এটা ইম্পর্টেন্ট এগুলো অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করে এগুলো H1 এর বুটস্ট্র্যাপ হেডিং সাইজ হচ্ছে কত 36 পিক্সেল S2 30 পিক্সেল S3 কত 6 পিক্সেল 24 পিক্সেল H4 হচ্ছে কি 18 পিক্সেল H5 14 পিক্সেল H6 12 পিক্সেল হ্যাঁ আর এগুলোকে যদি RMA এ কনভার্ট করে তাহলে কি হয় দেখেন 2.5 আপনার হচ্ছে যে H1 হচ্ছে কত এটা হচ্ছে 2 REM TM REM একই জিনিস মানে এখানে এটা ধরে নেন F2 হচ্ছে H2 হচ্ছে কত 1.5 H2 1.17 H5 হচ্ছে তো কত 0.83 H3 হচ্ছে কত 0.75 16 পিক্সেল সমান 1 আরএম না হ্যাঁ হ্যাঁ স্যার 12 পিক্সেল সমান এক এটা 12 দিয়ে করছিলাম 10 দিয়ে করছিলাম আগে তারপরে 12 দিয়ে করছি আচ্ছা ডিফল্ট তো এটা ক্লিয়ার তো খেয়াল থাকবে এটা এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে প্রথমটা হচ্ছে 36 তারপরে 36 30 24 18 14 12 ওকে আমরা যেভাবে হচ্ছে যে ডিফল্ট ট্যাগগুলো দিয়ে লিখলে বুটস্ট্র্যাপ সাপোর্ট পাচ্ছি একইভাবে হচ্ছে যে কি ডিফল্ট ট্যাগগুলোর সাথে যেগুলো চাচ্ছে আর কন্টেন্ট ট্যাগ বা অন্যান্য ট্যাগ যেগুলো বেশি ইউজার ইউজ করে যেমন হচ্ছে H1 টারে .H1 দিয়ে যদি আমরা ইউজ করি যেমন যে পি এর মধ্যে যে ক্লাস হিসেবে H1 টাকে H6 ইউজ করি এগুলো কি আমরা হেডিংটাকে সাপোর্টের যেভাবে ডিজাইন পাওয়ার কথা ওইভাবে কি ডিজাইন আমরা পেয়ে যাব এটা আমরা একটু আগে দেখছিলাম এরপরে দেখেন এটা সুন্দর একটা কাজ করে রাখছে এরা সুন্দর কাজ কেন বলতেছে এটা দেখলে বুঝতে পারবেন একটু দিয়ে খেয়াল করেন সবাই আমরা একটা S2 নিলাম এটা টেক্সট নিলাম এটা কেমন আসবে আমরা কিন্তু জানি অলরেডি এই টেক্সটটা হ্যাঁ সুন্দর টেক্সট আর এটার কিছু টেক্সট সাথে মনে করেন যে অন্য কালার করে দিবেন আমরা অনেক সময় হচ্ছে কি এখানে যদি কোনো একটা টেক্সটকে অন্য কালার করতে হয় আমরা কি করি এস পেন দিয়ে অন্য একটা এয়ার লিখে দিই তাহলে হয়ে যায় এখানে একইভাবে ওরা করে রাখছে একটা কাজ দেখেন একটা ক্লাস নিয়ে আছে টেক্সট মিউটেড হ্যাঁ আপনি যে টেক্সট মিউটেড ক্লাসটা যদি লিখেন তাহলে লেখার সৌন্দর্যটা কি কালারটা এরকম হয়ে যাবে স্যার স্মলটাও কি এর দিকে হইছে হ্যাঁ এসপেনের মধ্যে নিরীহ হ্যাঁ ইনলাইন এলিমেন্ট এগুলো ম্যাক্সিমাম ইনলাইন এলিমেন্টে নিরীহ এগুলোর মধ্যে যেতে আমার কিছু নাই এসপেন আমি দিলাম এখানে এসপেন এসপেন আর এখানে হচ্ছে কি সেকেন্ডারি হুদায় লিখে রাখলাম এখানে আর এখানে লিখেন ক্লাস টেক্সট মিউটেড টেক্সট মিউটেড হ্যাঁ টেক্সট মিউটেড বলতে কি বুঝতেছেন এখানে মডেল একটা ক্লাস মিউটেড হচ্ছে কি একটা ক্লাস মনে করেন আর টেক্সট দিয়ে বোঝাচ্ছে যে এটা কার জন্য এটা এটা যে টেক্সটের জন্য কার জন্য টেক্সটের জন্য মানে কিছু কিছু সিলেক্টর যাবে হচ্ছে টেক্সটের সাথে কিছু যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে কিছু যাবে বাটনের সাথে এই জন্য প্রথমে একটা ইনিশিয়ালাইজ করে রাখে এটা কার জন্য টেক্সটের জন্য এটা কার জন্য বাটনের জন্য এটা কার জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য এভাবে ইনিশিয়ালাইজ করে রাখে আর পরেরটা হচ্ছে যে মেন কাজ করতেছে হ্যাঁ দেন এখানে আসেন রিফ্রেশ করেন দেন সুন্দর একটা কি কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আরো আমাদের ব্যাপার আছে যদি এখানে লিখেন দেখেন চেঞ্জ হয়ে গেছে সাকসেস এখানে লিখেন না চেঞ্জ হয়ে গেছে প্রাইমারি এখানে লিখেন প্রাইমারি ইনফো চেঞ্জ হয়ে গেছে এই ধরনের ক্লাসগুলোকে কি বলে জানেন যে হচ্ছে যে ইনফো টেক্সটের সাথে বসে টেক্সটের কালার দিচ্ছে ইনফো ব্যাকগ্রাউন্ডের সাথে বসে ব্যাকগ্রাউন্ডের কালার দিচ্ছে
ইনফো বাটনের সাথে বসে বাটনের কালার দিচ্ছে। এই ধরনের যে সকল হচ্ছে সিলেক্টর বিভিন্ন হচ্ছে যে কি আপনার অন্যান্য ক্লাসের সাথে বসে কাজ করে, এগুলাকে বলা হয় কন্ট্রাকচুয়াল ক্লাস। কি বলা হয়? কন্ট্রাকচুয়াল ক্লাস। দেখেন আমি এটার এক্সাম্পলে দিই, দিলাম কি সাকসেস। হ্যাঁ, এখানে কালার হচ্ছে কি সাকসেস, সাকসেস দিলে এরকম একটা আসে। হ্যাঁ, আর এখানে আমি একটা এ নিলাম, এখানে হচ্ছে কিছু লিখি হুদাই ক্লাস, হ্যাঁ, বিটিএন। এই সাকসেস কালারটা কার সাথে কাজ করতেছে? বাটনের সাথে। বাটনের সাথে। দেখেন অটোমেটিক্যালি বাটন তৈরি হয়ে চলে আসছে না? ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে এটাতে কালার দিচ্ছে, আমি তো বললাম কালার দিচ্ছে। এরপর মনে করেন ক্লাস, দেখেন হয়ে গেছে। ইনফোটা কার সাথে কাজ করতেছে? বডির সাথে। বডির সাথে। কি কি দিতে পারে এটা আমরা বুঝতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, অলরেডি তিনটা আমি করে বলছি। দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে দিতে পারতেছি, বাটনের সাথে দিতে পারতেছি, আবার কি টেক্সটের সাথে দিতে পারবে। টেক্সটের সাথে দিতে পারতেছি। টেক্সটের সাথে দিলে টেক্সটের কালার হবে, বাটনের সাথে দিলে কি বাটনের কালার হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে দিলে ব্যাকগ্রাউন্ডের কালার হবে। এই ধরনের যে ক্লাসগুলো আছে যারা হচ্ছে যে অন্যান্য সিলেক্টরের সাথে, অন্যান্য কি কন্টেন্টের সাথে, অন্যান্য সিলেক্টরের সাথে একসাথে মিশে কাজ করে, এগুলো বলা হয় কি কন্ট্রাকচুয়াল সিলেক্টর। কি বলা হয়? কন্ট্রাকচুয়াল ক্লাস বা কন্ট্রাকচুয়াল সিলেক্টর। ওকে, কন্ট্রাকচুয়াল বলতে কি বুঝলেন? এটা বুঝেন তো নাকি? Contractual, মানে ও যার আরেকজনের সাথে ডিল করে কাজ করতেছে, নিজে এনজয় করতেছেন, আরের সাথে ডিল করে কাজ করতেছেন, এটা হচ্ছে কি কন্ট্রাকচুয়াল। এরকম কন্ট্রাকচুয়াল ক্লাস যেগুলো আছে এগুলো যদি শিখে রাখতে পারেন তাহলে শুধু আপনি কি এভাবে সাকসেস, প্রাইমারি, ইনফর্মাল এখানে যেগুলো ইউজ করলাম এগুলো শুধু নামগুলো জানবেন, আর হচ্ছে যে অটোমেটিকলি অনেক জায়গায় ইউজ করার জন্য আপনি শিখে ফেলতে পারবেন। ক্লিয়ার? জি, এরপর হচ্ছে ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6। হ্যাঁ, এগুলো আসলে কি আমাদের অনেক সময় হচ্ছে যে হেডিং আমাদের দরকার তো হয়, রেগুলার হেডিং দরকার হয়। এবার অনেক সময় দেখা যায় যে হচ্ছে হেডিং এর যে ডিফল্ট সাইজগুলো বা পি এর ডিফল্ট সাইজগুলো এগুলো দিয়ে আমাদের হচ্ছে না, আমাদের আরো বড় লাগবে, অনেক বড় লাগবে। তখন আমরা কি করি? আমরা হচ্ছে যে ডিসপ্লে আমাদের হচ্ছে নরমালি ফন্ট সাইজ দিয়ে এটা আমরা বড় করি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে S2 নিলাম, একটা পিও নি। হ্যাঁ, পি লোরে মিক্সাম নিলাম। এবার আমার মনে হলো যে আমার এই দুইটার কি ফন্ট সাইজগুলো বড় বড় হোক, তাহলে আমরা নরমালি কি করতাম? এই পি ধরে এখানে লিখে ফন্ট সাইজ 50 পিক্সেল, এত পিক্সেল, অত পিক্সেল। এবার হচ্ছে বুটস্ট্র্যাপ কি করছে? কিছু বড় বড় কিছু কমন সিলেক্টর লিখে রাখছে, বড় ফন্ট সাইজের জন্য কিছু কি কমন সিলেক্টর লিখে রাখছে, যেমন ডিসপ্লে S1 থেকে ডিসপ্লে 6, এটা একটা সিরিজ। এই হেডিং ট্যাগ যেটা একটা সিরিজ H1 থেকে S6, একইভাবে কি এটা একটা কি ডিসপ্লে হেডিং সিরিজ, ডিসপ্লে হেডিং সিরিজ, ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6। দেখেন এটা তুলনামূলকভাবে কি ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 লিখলে বড় থেকে ছোট হবে। আমি যদি S2 এর মধ্যে এসে লিখে দিই ক্লাস ডিসপ্লে 1, এখানে যদি লিখি ক্লাস ডিসপ্লে 5, এই যে 3 লিখে যান, তাহলে এটা অলরেডি কি বড় ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সিলেক্টর গুলো হচ্ছে যদি আমরা ক্লাস সিলেক্টর হয়, আবার হচ্ছে যে কি HTML ট্যাগ বেস সিলেক্টর হয়, এগুলো রিইউজ হবে, বারবার লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে হেডিং ট্যাগ যদি আপনার হচ্ছে নরমাল H1 S2 এর চেয়ে আরো বড় দরকার, আমরা কি ইউজ করব? H1 থেকে নাকি ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6? ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6। একটু ক্লিয়ার সবাই? ওকে, ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 এর হচ্ছে যে দেখেন এটা ফন্টস গুলো দিছে। ডিসপ্লে 1 হচ্ছে কত? 1 rem, সরি ডিসপ্লে 1 হচ্ছে কত? 5 rem, তারপর ওগুলো হচ্ছে যে 0.5 করে করে কমতেছে। এটা 4.5 rem, 4 rem, 3.5 rem, 3 rem, 2.1 rem। ওকে, আর এগুলো ডিসপ্লে গুলোর ফন্ট রেট কত রাখছে দেখেন তো? 300। ওকে, গ্রেট। এবার হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা হচ্ছে যে কি সিলেক্টর নিয়ে এসেছে, এটার নাম লিখছে কি লিড। লিড দিলে কি হয় দেখেন, একটা এরকম করে একটা সুন্দর একটা কি টেক্সটের কালার সাইজ হয়ে যাবে। নরমালি আপনি পি দেন একটা এখানে, মানে এগুলো হচ্ছে যে আপনার এই মানে যে লেখার যে টাইপোগ্রাফিটা আছে বা আপনার ফন্টটা ইউজারের সামনে কি সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনার টেক্সটগুলোকে, কন্টেন্টগুলোকে অনেক বেশি কি সুন্দর করে দেবে এগুলো। লরেম এপসন নেন, একটা নিলাম, আরেকটা নিচে দুইটা কপি করতেছে। দুটো লরেম এপসন চলে আসলো আমাদের এখানে।
একটাতে আমি দিলাম কি ক্লাস লিড, আর একটা খালি রাখলাম, কিছু দিলাম না। তাহলে আমরা টেক্সটে বুঝতে পারবো আসলে কি হচ্ছে। হ্যাঁ পার্থক্যটা বড় হবে। দেখেন দুটো টেক্সট পাশাপাশি, কোনটা ভালো লাগে আপনার কাছে? উপরের স্যার ভালো। উপরটা ফন্ট সাইজটা একটু বড় হচ্ছে আর একটু স্মুথ হচ্ছে, দেখেন তো সুন্দর জিনিসটা। নরমালি এটা পড়াচ্ছে, এটা পড়াটা একটু আরামদায়ক, রাইট? এটা চোখে লাগে। আর এবার যদি হচ্ছে আপনি যদি মনে করেন যে না এটা একটু কি হালকা, আমার কালারটা একটু ব্রাইট হলে ভালো হতো, তাহলে তো এখানে লিখে দেন টেক্সট ডার্ক কি বন্ধ করে দিছে? অন্য কালার দিয়ে দেন। কিন্তু ওইগুলো যে ওর ভিতর কোনটা আছে না না আছে বুঝবো কিভাবে? কোনটা? অ্যাপ্লাই করে করে। এই যে এগুলা দেখে বুঝতেছি না, ওগুলো আমরা পেয়ে যাবো। ওকে প্রাইমারি দিয়ে দেন স্যার, অন্য কালার তো। যে কোনটা আছে ইয়ে তো কোনটা করতে নেই সেটাই তো বলতেছি। এই যে দেখতেছি না, এই যে আমরা কতগুলো শিখলাম না, যেমন কি লিড শিখলাম বা ডিসপ্লে ওয়ান থেকে ডিসপ্লে শিখলাম, এগুলো শিখলাম, একেবারে ওগুলো শিখে যাবো আমরা। হ্যাঁ এটা কোনো সমস্যা নেই। একদম লাইট চলে আসছে। এই যে বাইরে ওটা বন্ধ করতে হবে। আসিফ ভাইরে ডাক দেন। ডার্ক তো আছে, এটা কাজ হচ্ছে না কেন? দেখছি ওভারঅ্যাক্ট করতেছে কিনা এগুলো। আর যেটা ফন্ট ওয়েটের জন্য বোঝা যাচ্ছে না, ফন্ট ওয়েট 400 করলে এটা বোঝা যাবে। এই কালার ঠিকই চেঞ্জ হয়েছে, ফন্ট ওয়েটটা কম দেখে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ ঠিক আছে। আবার এখানে আমরা টেক্সট ডার্ক দেওয়ার পর আর চেঞ্জ হচ্ছিল না, এটা কারণ হচ্ছে কি এই লিডের হচ্ছে যে ফন্ট ওয়েট হচ্ছে কম, ফন্ট ওয়েট কম হওয়ার কারণে ব্ল্যাকটা আসলে ব্ল্যাক মানে বোঝা যাচ্ছে না, হালকা হালকা ব্ল্যাক বোঝা যাচ্ছে না। যাই হোক এরপরে আসেন ইনলাইন এলিমেন্টস নিয়ে কিছু কাজ করছে ওরা, ইনলাইন টেক্সট এলিমেন্টস নিয়ে কিছু কাজ করছে। যেমন এই যে এইটার কি কাজ আসলে বললাম তো, এখানে কি করছে ওরা? এখানে কোন ট্যাগটা ইউজ করলে এরকম হতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? কোন ট্যাগ ইউজ করলে টেক্সটের পিছনে একটা মার্ক হয়ে থাকে? মার্ক, এই যে মার্কটাকে ইউজ করছে, মার্কটাকের জন্য ওরা কিছু কি কাজ করতে আছে দেখে এটা এরকম আসছে। নরমালি মার্কটা কিন্তু এরকম আসে না। ওকে এরপর দেখেন এটা কেটে দিছে, এরকম লাইন কেটে দেওয়ার জন্য কি কি ট্যাগ ইউজ করছিলাম আমরা? ডিলিট আর কি ডিলিট, ডিলিট অনলি ফর ডিলিট। ডিলিট। হ্যাঁ ডিলিট দিলে কোন একটা লাইন এরকম করে কি কাট হয়ে যাবে। আর এটার পরে ইনসার্ট দিলে আইএনএস দিলে এরকম করে লাইন আসবে, রাইট? দেখেন ডিলিট দিয়ে কি ফরম্যাটিং এর মধ্যে, রাইট? ডিলিট দিলে এটা কেটে গেল। এরপরে দেখেন এখানে ইনসার্ট দিছে, এটা আবার কি আরেকটা আনলাইন হয়ে আরেকটা চলে আসছে। ডিলিট ছাড়াও আরেকটা ট্যাগ দিয়ে এটা কাটা যায়, ডিলিট ছাড়াও আরেকটা ট্যাগ দিয়ে কাটা যায়, সেটার নাম হচ্ছে অ্যাস ট্যাগ। দেখেন নতুন করে আমরা শিখলাম অ্যাস ট্যাগ। না ট্যাগ হচ্ছে যে HTML-এরই এন্ড ডিটেইলস করা হচ্ছে বুটস্ট্র্যাপে। হ্যাঁ কি বলছে দেখেন তো, ডিলিটের মানে কি দেখেন, ডিলিট ট্যাগের মানে কি একটা দেখেন, দিস লাইন অফ টেক্সট ইজ মিন টু বি ট্রিটেড অ্যাজ এ ডিলিটেড টেক্সট। এটা ডিলিট হয়ে গেছে এটা। হ্যাঁ মানে এটা এখন আর চলবে না। আর অ্যাসের বলতেছে কি দিস লাইন অফ টেক্সট ইজ মিন টু বি ট্রিটেড অ্যাজ নো লঙ্গার অ্যাকুরেট। মানে বুঝেন দুইটার মধ্যে পার্থক্য বুঝেন, একটা হচ্ছে ডিলিট হয়ে গেছে নাই, আরেকটা হচ্ছে যে আছে বাট এটা অ্যাকুরেট না, এটা অ্যাকুরেট ভুল না। আছে আপনি কাটিয়ে হ্যাঁ এবার আপনার এটা কেটে দেন, কেটে আপনার কি কারেক্ট ইনফরমেশন দিয়ে দিন। কিভাবে দিবেন কারেক্ট ইনফরমেশন? আইএনএস দিয়ে। কিভাবে দিবেন? আইএনএস দিয়ে। এভাবে করলে কি হবে বলেন তো, আপনার গুগলের মতো হচ্ছে যেগুলো সার্চ ইঞ্জিন আছে এর জন্য এটা কি মিনিংফুল হলো, সার্ভারের জন্য মিনিংফুল হলো, একই সাথে ইউজারের জন্য কিন্তু মিনিংফুল। স্যার এস দ্বারা কি বোঝায়? আপনার ডিলিট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এই জিনিসটাকে টোটালি কি হয়েছে, বাতিল হয়ে গেছে, মানে ডিলিট এটা এক কথায়। আর অ্যাজ দিয়ে বোঝাচ্ছে যে এটা অ্যাকুরেট না। যেমন হচ্ছে যে ওই যে বিজ্ঞানীদের কোনো তথ্য যদি থাকে, যে নিউটন একটা তথ্য দিয়ে গেল, এখন মনে করেন যে লিখন ভাই এটা চেঞ্জ করে দিল, লিখন ভাই বললো যে না এটা আমি আবিষ্কার করলাম নতুন কিছু, এটা চেঞ্জ। তাহলে এই নিউটনের এটা বসবে হচ্ছে অ্যাসের মধ্যে, আর লিখনেরটা বসবে হচ্ছে যে ইনসার্টের মধ্যে। মানে ঠিক আছে? ওটাকে রিমুভ করে এটা হ্যাঁ দেওয়া এবার থাকবে ওটা। এবার জায়েদ ভাই কিছু বললো, লিখন ভাই একটা মায়ের গেলো যেটা বাদ, তাহলে এটা বলবে ডিলিটের মধ্যে বাদ। আর আছে নতুন কিছু আসে সেটা বলবে কি ইনসার্টের মধ্যে। ঘটনা ক্লিয়ার? ঠিক কমেন্ট করুন। হ্যাঁ কিন্তু কমেন্ট করলে তো এটা আউটপুটে আসবেই না, কিন্তু এটা আউটপুটে দেখাবে। এটাই তো এটা দেখাবে। আচ্ছা আর এরকম আন্ডারলাইন আনতে হলে কি ইউ, যদি হচ্ছে যে এটা কোনো সাত জাস্ট আন্ডারলাইন আর কিছু না, তাহলে হচ্ছে ইউ। আর যদি কোনো কিছু পরিবর্তে ইনসার্ট আছে তাহলে আইএনএস, আমরা এগুলো জানি অলরেডি। হ্যাঁ আর স্মল টেক্সট আনতে হলে স্মল, স্মল নট এস। দেওয়া হচ্ছে যে কি একটা বোল্ড টেক্সট আনতে হলে স্ট্রং,
আমি কই তার আপনারা কোন এরপর হচ্ছে যে কি ইটালিক টেক্সট আনতে হলে কি ইএম 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 দেখেন এখানে দুইটা জিনিস অলরেডি ওরা রিমুভ করে দিয়েছে একটা হচ্ছে কি বোল্ড একটা হচ্ছে কি আই বোল্ড এবং আই এটা রিমুভ করার কারণ কি কারণ হচ্ছে কি দেখেন নর্মালি হচ্ছে যে আমরা কোন একটা টেক্সটকে বোল্ড বা হচ্ছে যে কি ইটালিক বা হচ্ছে যে আন্ডারলাইন বা মার্ক কেন করবো আমরা এটা হাইলাইট করার জন্য মনে বড় একটা টেক্সট আপনার একটা জিনিস হাইলাইট করে রাখছেন এটা ইউজারের কি চোখ ওদিকে গেছে দেখতেছে আন্ডারলাইন করে রাখছেন বা করে রাখছেন বোল্ড করে রাখছেন ইউজারে ফোকাস করতেছে জিনিসটা ফোকাস করতেছে ফোকাস কি সব টেক্সটের উপরে করবে মানুষ নাকি যেগুলো হচ্ছে কিওয়ার্ড টাইপের বা হচ্ছে ইম্পর্টেন্স দিচ্ছে যেসব কিওয়ার্ডের উপরে যেমন হচ্ছে কালকে আমাদের কি প্রধানমন্ত্রী সিলেটে বন্যা গেছে আর কালকের জন্য সিলেটের বন্যার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে যে যেসব কিওয়ার্ড থাকবে সেগুলোকে হাইলাইট করে দিবে তাহলে কিওয়ার্ড প্রধানমন্ত্রীর দিকে নজর যাবে হ্যাঁ তো ওই ধরনের ইয়াগুলোতে এরকম বোল্ড থাকতে পারে এটা ইএম থাকতে পারে ইয়া থাকতে পারে তাহলে কোন একটা টেক্সটে আপনি কি ইম্পর্টেন্স দিচ্ছেন আবার কি দিচ্ছেন ফোকাসও করতেছেন দুইটাই করতেছেন তাহলে সেখানে বোল্ডের পরিবর্তে অথবা ইএম এর আই এর পরিবর্তে যদি আপনি ইএম ইউজ করেন বা স্ট্রিং ইউজ করেন এটা বেটার তাহলে এক ডিলে দুই পাখি মারা যাচ্ছে তাহলে আপনারা ইউজ করে জন্য ওরা এগুলো কি বাদ দিয়ে দিচ্ছেন আশা করি এগুলো আপনারা ক্লিয়ার ওকে এখানে মার্ক এবং স্মল আমরা দুইটা ট্যাগ দেখছিলাম না মার্ক এবং স্মল দিয়ে ওরা হচ্ছে কি ইউজার ডিভাইস সিলেক্টর লিখে রাখছে তো যেখানে কোথাও যদি আপনার কি মার্ক ট্যাগ ইউজ করলে যেরকম একটা আউটপুট আসে এবং স্মল দেখলে যেরকম একটা আউটপুট আসে এটা যদি চান তাহলে আপনারা কি মার্ক আর স্মল ইউজার ডিভাইস সিলেক্টরটা কল করতে পারেন ক্লাস মার্ক ক্লাস স্মল ওকে দেন আমরা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ দিলে আন্ডারলাইন আসে না এবং হচ্ছে ইউ দিলে আন্ডারলাইন আসে রাইট ওকে এই আন্ডারলাইনটা যদি হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এই শুধুমাত্র সিলেক্টর দিয়ে নিয়ে আসতে চাই তাহলে ইউজ করতে হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন তাহলে হচ্ছে যদি আপনি কোথাও লিখেন যে একদম যে কোথাও যদি লিখেন যে ক্লাস টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন তাহলে সেখানে একটা কি আন্ডারলাইন চলে আসবে আবার যদি লেখেন যে টেক্সট ডেকোরেশন নান তাহলে আন্ডারলাইন থাকলে ওটা চলে যাবে যদি লেখেন যে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো তাহলে এস এবং হচ্ছে ডেল দিয়ে যে কাজটা হচ্ছে যেমন মাঝখান দিয়ে চলে যায় লাইন ওই রুমে একটা আউটপুট আপনারা পাবেন কি করতে হবে ক্লাস টেক্সট ডেকোরেশন লাইন থ্রো ক্লিয়ার স্যার এটা টেক্সট লাগবে না কন্টেন্ট লাগবে না ওকে ফাইন নর্মালি হচ্ছে যে আমাদের এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছি টপিকসের নাম কি এটা টাইপোগ্রাফি ওকে আর টাইপোগ্রাফি হচ্ছে কন্টেন্ট বা টেক্সট টাইপের কন্টেন্ট নিয়ে কাজ তো এখানে আমরা যেগুলো অ্যাপ্লাই করতেছি সবই টেক্সটের জন্য এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আবার একটু নিচের দিকে আসি টেক্সট ইউটিলিটিস বোঝাচ্ছে এখানে হ্যাঁ অ্যাব্রিভিয়েশনের কাজ কি আমরা অনেকে জানি তারপরেও আমাদের অ্যাসাইনমেন্টে অনেকে ভুল করছিলেন এটা হচ্ছে যদি আপনার কোনো শর্ট ফর্ম থাকে কোনো কিছু যেমন HTML WHO হু তার BATM SCIP বেসিস হ্যাঁ এরপরে BD EN এগুলো সবই হচ্ছে শর্ট ফর্ম কোন না কোন লেন্থের বা একদম কি ফুল ফর্মের শর্ট ফর্ম কোনো কিছু অর্গানাইজেশন হতে পারে কোনো কোম্পানি হতে পারে কোনো দেশ হতে পারে যে কোনো কিছু শর্ট ফর্ম হতে পারে এই শর্ট ফর্মগুলো যদি আপনারা যদি HTML এ যদি আপনারা কি করতে চান শো করতে চান ইউজ করতে চান অ্যাজ এ কন্টেন্ট তাহলে ইউজ করতে হবে কি অ্যাব্রিভিয়েশন ট্যাগ দিয়ে ইউজ করতে হবে হ্যাঁ অ্যাব্রিভিয়েশন ট্যাগ আমরা HTML ইউজ করছি এখানে ইউজ করলে একটু কি অন্যরকম একটা আউটপুট আসবে বাট সেম কাজ করবে আউটপুটটা একটু চেঞ্জ হচ্ছে বাট কাজটা কি হবে সেম টু সেম যেমন মনে করেন যে আমি এখানে ABPRটা এখানে ইউজ করতেছি একটু খেয়াল করে একটু আপনার স্ক্রিনে একটু টিপে না করে আমারটা একটু দেখেন এখানে লিখলাম কি HTML এটা হচ্ছে কি শর্ট ফর্ম আর এখানে থাকবে কি ডিটেলসটা ফুল ফর্মটা এখানে থাকবে হ্যাঁ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওকে তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখা যায় ওকে ফাইন আর আমি একটা সেম রিপিট আবার করতেছি রিপিট করে এর নিচে দিয়ে আরেকটা ট্যাগ নতুন একটা সিলেক্টর করে নিয়ে আসছে দেখেন ক্লাস ইনিশিয়ালিজম হ্যাঁ এটা আমরা একটু নিচ্ছি এটার মধ্যে ইউজ করা যায় অ্যাড ক্লাস ইনিশিয়ালিজম টু অ্যান অ্যাব্রিভিয়েশন ফর এ স্ট্রিক্টলি কি স্মলার ফন্ট সাইজ মানে হচ্ছে যে নর্মাল যে অ্যাব্রিভিয়েশন দিলে যে ফন্ট সাইজটা আসে আর কি ইনিশিয়ালাইজ ইউজ করলে কিছুটা ছোট ফন্ট সাইজ আসবে বাট কাজ একই যা হচ্ছে ডিজাইনটা জাস্ট চেঞ্জ করতেছে আপনার যদি মনে হয় এটা বড় টেক্সট তাহলে হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন কি ক্লাস ইনিশিয়ালাইজম এটা অলরেডি ইউজ করছে ক্লাস ওরা হ্যাঁ এটা নিশ্চয় দরকার হয় দরকার না হলে এখানে দিত না তাহলে এটা কিছুটা ছোট টেক্সট আসতেছে এটা ওকে নর্মালি আমরা একটা পি নিই এখানে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি দরকার হয় কিনা
এটা পিন লরেম এপসন লিখেন, ওকে। আর এর মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা একটু ইন করে দেন, তাহলে পি এর সাথে আর অ্যাপ্লিকেশন সাইজ কি সেম কিনা এটা বোঝা যাবে। দেখেন তো HTML একটু বড় লাগতেছে না? ধরেন এটা নর্মালি লিখি, তাও একটু বড়, একটু অন্যরকম লাগতেছে না একটু? হ্যাঁ। আবার মনে করেন যে HTML যদি এই শেপের সাথে যদি ম্যাচ করাতে চাইতেন, তাহলে হচ্ছে আপনি এখানে আসেন, এখানে যে আপনি যে ক্লাস ইনিশিয়ালিজম, এবার দেখেন তো অনেকটা মিলে গেছে না? অনেকটা না স্যার, দুইটা কাজ হয়েছে, এখানে দেখেন সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে যে কিছুটা স্মল করতেছে আর সবগুলো কি করে দিচ্ছে? এটা কি আন্ডারলাইন তো আছেই, কিন্তু ক্যাপিটালাইজ। আর এটা যদি ইনিশিয়ালাইজ দিলে সবগুলা ক্যাপিটাল, তার মানে কি আপার কেস। সবগুলো ক্যাপিটাল হলে কি হয়? আপার কেস। তাহলে দুইটা চেঞ্জ পাচ্ছি। ইনিশিয়ালাইজম দিলে একটা হচ্ছে কি কিছুটা ছোট ফন্ট সাইজ আসে নরমাল তুলনায়, আর হচ্ছে সবগুলা টেক্সট কি হয়ে যায়? ছোট হাতের বড় হাতের হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে ব্লক কোড। হ্যাঁ, ব্লক কোডের কাজ কি আমরা জানি অলরেডি, রাইট? ব্লক কোড বা হচ্ছে যে কি শুধুমাত্র কিউ যেটা আছে দুইটাই কি কোটেশনের কাজ করে। আর কোটেশন কেন ইউজ করা হয়? উক্তির জন্য, রাইট? যেমন মনে করেন যে হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার কালকে যদি সিলেটে গেল, ও যদি ওখানে কিছু বলে আসে, তাহলে এটা একটা উক্তি, তার বিবৃতি। ওই দুই ধরনের হয়। হ্যাঁ, একটা হচ্ছে বিবৃতি, আর একটা হচ্ছে কি কেউ বলে গেছে কিছু একটা বা কিছু আবিষ্কার করছে, ওই ধরনেরও হয়। ওকে, তো এখন যদি আপনার যদি এই ধরনের জিনিসগুলো যদি বড় হয়, তাহলে হচ্ছে লিখবো হচ্ছে কিসের মধ্যে? ব্লক কোডের মধ্যে। আর যদি ছোটখাটো হয় যে এক লাইনের মধ্যে শেষ, হ্যাঁ, তাহলে ওটা লিখবে ছোট কিউ এর মধ্যে। দুইটাই সেম কাজ করবে, একটা বড় জন্য একটা কি ছোট জন্য, দুইটাই মিনিংফুল। এটা দিলে দুইটাই ব্রাউজার বোঝা যাবে এগুলো কি কোটেশন হয়, কারো উক্তি কারো বিবৃতি কিছু একটা। কি লিখছে এখানে? ফর কোটিং ব্লকস অফ কন্টেন্ট ফ্রম অ্যানাদার সোর্স উইথিন ইউ ডকুমেন্ট র্যাপ ব্লক কোড ক্লাস ব্লক কোড। ট্যাগও কি হবে? ব্লক কোড। ক্লাস হবে কি ব্লক কোড অ্যারাউন্ড এনি HTML as the code. A well-known code content block code element, block code class, block code এটা। ওকে, তো ব্লক কোড দিয়ে এটা আসলো। এরপরে হচ্ছে ব্লক কোড হচ্ছে কি ওই যে বললাম উক্তি বিবৃতি। হ্যাঁ, কেউ কখনো বলছে এরকম কিছু একটা, আবার কে বলছে তার রেফারেন্স লাগবে না। এটা যদি এখন মনে করেন যে আপনি অন্য কারোর নাম মেনে যে শেখ হাসিনার নাম অ্যাড করে দিয়ে বলেন, তাহলে তো হবে না, তারটা তারই হইতে হবে। এরকম করে যদি হচ্ছে যে রেফারেন্স দিতে চান, তাহলে হচ্ছে এটা এভাবে সুন্দর করে দেখাবে। আর এটার জন্য একটা আপনাদের সিস্টেম ওরা করে রাখছে, সেটা হচ্ছে ফিগার। একটা ফরম্যাট করে রাখছে, সেটাকে বলা হচ্ছে কি ফিগার। ওই যে ফিগার যখন আমরা 70 এলিমেন্ট দেখছিলাম, তখন কি বলছিলাম? ফিগারের যে মেন কন্টেন্ট এটা থাকবে ফিগারের মধ্যে, আর এটার যে কি ফুটার থাকবে বা ক্যাপশন থাকবে, সেটা থাকবে কিসের মধ্যে? ফিগ ক্যাপশনের মধ্যে। আশা করি অনেকে খেয়াল আছে। তো পুরোটা হচ্ছে ফিগার, আর এই যে অপশনটা এটা হচ্ছে কি ব্লক কোড। ব্লক কোডের মধ্যেই আছে। আর ফিগারের যে হচ্ছে যে কি ক্যাপশনটা, সেটা হচ্ছে কি ফিগ ক্যাপশনের মধ্যে সুন্দর করে ক্যাপশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শেষ। কিন্তু ঘটনা হচ্ছে এখানে দুইটা আপনার 70 এলিমেন্টের সাথে দুইটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাস অ্যাড হবে। যেমন কি ব্লক কোডের জন্য ক্লাস হচ্ছে ব্লক কোডই, আর যেখানে হচ্ছে যে ফুটারটা বসতেছে বা ক্যাপশনটা বসতেছে, সেখানে ফিগ ক্যাপশনের ক্লাস হচ্ছে কি ব্লক কোড ফুটার। কি নর্মালি যদি এটা আমরা একটু বোঝার জন্য যদি আমাদের মতো করে এটা অ্যাপ্লাই করে বা বানাতে চাই, তাহলে কি হচ্ছে দেখেন। হ্যাঁ, যদি ওখানে হিজিবিজি লাগে ফিগার টু ফিগার শেষ, এখানে যে কোনো ধরনের কন্টেন্ট আসতে পারে। যে কোনো ধরনের কি কন্টেন্ট, এতে হতে পারে কি আপনার হতে পারে টেক্সট, হতে পারে হচ্ছে কি ইমেজ, হতে পারে অডিও ভিডিও, এনিথিং, যেটাকে আমরা কন্টেন্ট বলতে পারি। দেন এই কন্টেন্টের হচ্ছে ক্যাপশন থাকবে একটা। ওকে, সেই ক্যাপশনটা আসবে হচ্ছে ফিগ ক্যাপশনের মধ্যে, রাইট? ফিগ ক্যাপশন। এবার এখানের মধ্যে কোনো কন্টেন্ট কিছু লিখলে, এখানে লিখলাম হচ্ছে মনে করেন যে হ্যালো টাইটেল, তাহলে টাইটেল হিসেবে কাউন্ট হবে এটা। হ্যাঁ, অনেকটা এরকম। এখানে তেমন কোনো আউটপুট নাই, আমরা দেখতে পাচ্ছি না। যদি এবার এখানে একটা চেঞ্জ করে ফেলি আমরা, লাইক এখানে আমরা কি এটা দিয়ে দেবো ব্লক কোডের মধ্যে, এই লিখে একটু কি থাক, নো প্রবলেম। ব্লক কোড ক্লাস ব্লক কোড BLOCKQUOTE ব্লক কোড। হ্যাঁ, এই দিলাম, দিয়ে কোনো চেঞ্জ আসে কিনা? কোনো চেঞ্জ হয়েছে? তখন চোখে পড়তেছে, বাট চেঞ্জ মানে এটা ব্লক কোড হিসেবে কাউন্ট হয়েছে, চেঞ্জ হোক আর না হোক। আর এখানে সব বললেন কি ক্লাস ব্লক কোড ফুটার, এই এখন চেঞ্জ মনে হচ্ছে না?
ওকে ফাইন, তাহলে হচ্ছে এখন এটা হচ্ছে জাস্ট ফরম্যাট আর কি একটা, আপনি এই ফরম্যাটে তাহলে ইউজ করতে পারেন, সুন্দর জিনিস এটা। তাহলে যেটা হচ্ছে যে মেন কন্টেন্ট সেটা হচ্ছে ব্লক কোডের মধ্যে, আর সেটা থাকবে কি ফিগারের মধ্যে, আর ফিগারের যে হচ্ছে ক্যাপশন সেটা থাকবে ফিক ক্যাপশনের মধ্যে। যদি এটা ব্লক কোডের জন্য কাজ হয় তাহলে ফুটার বা ফিক ক্যাপশনের জন্য আপনার ক্লাস হবে কি ব্লক কোড ফুটার, দ্যাটস ইট। তাহলে আমরা স্যার আমাদের যখন আমরা যে কোনো সাইট বানাই, সাইট হ্যাঁ, বানাই যে কপিরাইট হ্যাঁ। বাই এটার জন্য না না, এটা শুধু হচ্ছে এগুলো মিনিংফুল রাখবেন একটু কিছুটা, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, থিঙ্কিং ঠিক আছে, তবে এটা ব্লক করার জন্য ইউজ করা বেটার। ব্লক কোড ফুটার এগুলো হচ্ছে যদি আপনি ব্লক কোড ইউজ করেন এটা বেটার, তবে ফিগার এবং ফিক ক্যাপশন এগুলো যে কোনো ধরনের কন্টেন্ট এবং যদি ওই কন্টেন্ট ক্যাপশন থাকে সেখানে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওকে, আবার এখানে আরেকটা বিপরীত কথাও আছে যে হচ্ছে যে এই ক্লাসগুলো হচ্ছে কি রিইউজেবল, অনেকবার ইউজ করা যায়, তাহলে আপনি কিন্তু ফুটারে ইউজ করতে পারেন চাইলে, এটা সমস্যা নেই, তবে একটু মিনিংফুল রাখা বেটার আর কি। ঠিক আছে, সুদীপের কথা বুঝছেন? হ্যাঁ ওকে, আবার এখানে দেখেন কি বলছে, এই ব্লক কোডের এই আমাদেরটা আসে কোথায় এক পাশে, ওদেরটা এটা কোথায় সেন্টারে চলে আসছে, দেখেন এটা কিভাবে আনছে, এটা ফিগারের মধ্যে একটা সিলেক্টর নিয়ে আসছে, তার নাম হচ্ছে টেক্সট সেন্টার। আমরা হচ্ছে যে কোনো টেক্সটকে সেন্টারে লেফটে রাইটে রাখতে পারি, আমরা টেক্সট সেন্টার লেফট রাইট এমনকি জাস্টিফাই দিয়ে ওই কাজগুলোই ওরা কিছু কি এরকম সিলেক্টর নিয়ে আসছে এটা করার জন্য, যেমন হচ্ছে টেক্সট সেন্টার। এবার এই যে প্যারেন্টের মধ্যে যদি আপনি বলে দেন ক্লাস টেক্সট সেন্টার, তাহলে এর আন্ডারে যত হচ্ছে যে আপনার টেক্সট থাকবে সবগুলো কোথায় চলে আসবে, সেন্টার, দেখেন চলে আসছে। আবার যদি আমরা রাইট নিতে চাই তাহলে কি লিখতে পারি, টেক্সট অ্যালাইন রাইট, আমরা এটা নর্মালি করতাম, কিন্তু আমি লাস্ট যখন আমরা হচ্ছে ফ্ল্যাক্স বক্সে আসছিলাম তখন আমি বলছি যে কিছু চেঞ্জ আছে এখানে, রাইট ইকুয়াল টু অ্যান্ড লেফট ইকুয়াল টু স্টার্ট, খেলা আছে আপনাদের? আচ্ছা, তাহলে হচ্ছে এখন থেকে রাইট ইকুয়াল টু কি অ্যান্ড, এখান থেকে টেক্সট অ্যান্ড দেখেন চলে আসছে। এরপর হচ্ছে টেক্সট স্টার্ট, তাহলে ডিফল্ট যেভাবে থাকে লেফটে চলে যাবে, আর মাঝখানটা কি টেক্সট সেন্টার। তাহলে দেখেন আমরা হচ্ছে যে ফ্ল্যাক্স ক্লোজ ভুলে যান, এখানে হচ্ছে এখন কথা হলো যে রাইটে নিতে হলে আপনার যে রাইটের পরিবর্তে অ্যান্ড, আর হচ্ছে কি স্টার্ট বা লেফটে নিতে হলে লেফটের পরিবর্তে স্টার্ট। ওকে, আবার টেক্সট যদি নিতে টেক্সট আসবে, আর যদি বাটন নিতে বাটন আসবে, যদি সাপোর্ট করে আর কি, ওরা কীভাবে লেখা রাখছে ওটা আমাদের ফলো করতে হবে, দেখতে হবে একটু। ওকে, দেখেন আমরা হচ্ছে টাইপোগ্রাফির সাথে সাথে কিছু হচ্ছে যে কন্ট্রাকচুয়াল ক্লাস শিখতেছি, কিন্তু খেয়াল রাখবেন যে এগুলো দেন টেক্সট সেন্টার নিয়ে জন্য কাজ হয়ে যাচ্ছে। একটা সাইটে কত ধরনের ক্লাস থাকতে পারে, এই ক্লাসগুলো কোনো শিখার ওয়ে আছে, যেমন আমি একটা সাইট বানাতে গেলে টেমপ্লেট। আচ্ছা, এরপরে এখানে একটা ট্যাগ ছিল সাইট ট্যাগ। এই সাইট ট্যাগের কাহিনী কার কার খেয়াল আছে? আমি বলছিলাম এটা একদিন, এই সাইট ট্যাগের হচ্ছে যে কাহিনী কার কার খেয়াল আছে? এই যে এখানে রেফারেন্স দিচ্ছে না আপনার, হচ্ছে একটা কথা কি একজন বলছে, সামওয়ান ফেমাস ইন সোর্স টাইটেল, মানে তার মানে নামটা বলে দিচ্ছে এখানে, এখানে বলতেছে আবার সোর্স। এই যে আমি বলে দিলাম এটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা গতকাল এটা কিছু বলছে, এটা কোন লিঙ্কে আসছে, এটা মানে কোনো জার্নালে পাবলিশ হয়েছে কিনা অথবা গভর্নমেন্টের কোনো সাইটে পাবলিশ হয়েছে কিনা, ওই যদি হয়ে থাকে তাহলে সেই লিঙ্কটা এখানে আমরা কি দিয়ে দিতে পারি, এটা হচ্ছে সাইটের জন্য এটা অ্যাড হচ্ছে রেফারেন্স, রাইট রেফারেন্স। ওকে, নাইস, তাহলে ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা ইউএলএল তে আসি। হ্যাঁ, ইউএলএল দেখেন নরমালি ইউএলএল কেমন আছে আমরা জানি, জানি ইউএলএল দিয়ে সুন্দর একটা জিনিস ওরা করে ফেলছে, ইউএলএল এটা দেখে কি মনে হয় এটা ইউএলএল, না কিন্তু এটা আসলে ইউএলএল। ওরা জাস্ট কি করছে দেখেন, লিস্ট আনস্টাইল করে দিলে সুন্দর করে বুলেট টুলেট যা আছে সেগুলো রিমুভ হয়ে সুন্দর করে এরকম করে বসে যাবে, আপনি বুঝতে পারবেন এটা আসলে কি লিস্ট নাকি অন্য কিছু। মনে হবে টেক্সট আমার। হ্যাঁ, টেক্সট নর্মাল টেক্সটের মতোই লাগবে। আবার যদি হচ্ছে লিস্ট আনস্টাইল না দেন তাহলে এগুলো কি এরকম বুলেট দিয়ে দিয়ে আসবে। নর্মালি যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউএলটা নিয়ে এখান থেকে একটু এয়ার করে দেখতে পারেন যে হচ্ছে বুটস্ট্র্যাপের ইউএলএল এগুলা চেহারা কেমন হয়, দেখেন তো সুন্দর করে চলে আসছে না? হ্যাঁ, এবার এখানে জাস্ট লিখেন হচ্ছে যে কি আনস্টাইল ক্লাস প্লাস লিস্ট আনস্টাইল স্টাইল ছাড়া স্টাইল, দেখেন এটা নরমাল টেক্সটের মতোই লাগতেছে, এটা বোঝার কোনো উপায় নেই। ওকে, এবার এটার মধ্যে হচ্ছে আরেকটা ইউএল দিয়ে দেন আপনি, ওই যে এলআই এর মধ্যে হচ্ছে আবার ইউএলএল নিয়ে আসা, ওটা যদি আপনি করেন এটার মধ্যে হচ্ছে আপনি যে কি ওই ইউএল না দেন আর কি, এই লিসা আসলে না লিখেন তাহলে দেখবেন যে আগে ছিল হচ্ছে কি ব্ল্যাক বুলেট, আর এখন হবে কি ওই এটা ছিল হচ্ছে মেবি হচ্ছে ডিক্স,
আগেরটা এটা মানে ডিস্ক, ওইটা মানে সার্কেল কিছু একটা এরকম, একটা ডিস্ক একটা সার্কেল, যেখানে কিছু একটা হতে পারে, শেপ একই, ভরাট গোল আর একটা হ্যাঁ এই আর কি, যাই হোক এরকম করে আসবে আর কি। ওকে, এবার একটা জিনিস আসেন, আমাদের হচ্ছে যে এই ইউএলএল গুলা, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, এগুলো স্যার ব্লক এলিমেন্ট, কিন্তু এখানে তো ইনলাইন ইউএলএল কি ব্লক নেই লাইন, ইউএল ব্লক এলিমেন্ট দেখেন নিজে নিজে আসছে। আবার অনেক সময় এগুলো পারফেকশন দরকার নেই আমাদেরকে, যেমন হচ্ছে যে আমরা যখন হচ্ছে কি নেবার করতে যাই তখন এগুলো সবসময় পারফেক্ট নিয়ে আসতে হয় ইউএলএল এর, তাহলে সেখানে সুন্দর করে অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে কি লিস্ট ইনলাইন, লিস্ট ইনলাইন। আর ইউএল এর এলাগুলো কি একটা আইটেম না, এই সবগুলোতে বলে হচ্ছে কি লিস্ট ইনলাইন আইটেম, ইনলাইন আইটেম, লিস্ট ইনলাইন আইটেম, তাহলে সুন্দর করে সবগুলো কি পাশাপাশি বসে পাশাপাশি বসে যাবে। দেখেন খেয়াল করেন একটু, ক্লাস লিস্ট ইনলাইন, ইনলাইন ব্লক দিলে চলে আসবে এখন। ওই জিনিসটা এখানে করা আছে। লিস্ট ইনলাইন লিখলে কিছু দেখেন ওই বুলেটগুলো সব চলে গেছে, একটু আগে যখন আমরা লিখছিলাম হচ্ছে যে কি লিস্ট আনস্টাইল, যেমন বুলেটগুলো সব চলে গেছে, এখন কি হচ্ছে বুলেটগুলো সব চলে গেছে। আর এগুলাতে এসে যদি আপনি লেখেন লিস্ট লাইন আইটেম, ক্লাস লিস্ট ইনলাইন আইটেম, মানে আইটেমগুলো সব কি হয়ে যাও ইনলাইন হয়ে যাও, তাহলে দেখেন সবগুলো হয়ে চলে আসছে। এবার এটা কি হচ্ছে যে আপনার ইউএলএলআই না একটা পি, নর্মালি কিন্তু বোঝার কোনো উপায় নেই। দেখেন জামুসে দেন, আমার কোনো সমস্যা নাই। আপনি বুটস্ট্র্যাপ দিতে পারবেন, যেমন হচ্ছে দেখেন দেখেন বড় তোলার সাথে দেখা যায়, শুধু লিখে দিলেই চলে আসবে। অবশ্যই। মানে স্যার এই বুক স্টেপটা পারলে আমাদের জন্য অনেক সহজ হবে বুঝলে। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। দেখেন সব আছে, কি লাগবে আপনার? বর্ডার মানে সিরিজ যেটা দিলাম স্যার, সাইজ হ্যাঁ। দেওয়া লাগলো না, ইয়ে দেওয়া লাগলো না। বর্ডার 3T5 স্যার এখানে সব আছে। আরে কি কি? এখানেই দেওয়া যাচ্ছে সব, মানে মার্জিন প্যাডিং সব এখানে দেওয়া কি বলতেছেন? বর্ডার 3 আর হচ্ছে মিনিং বর্ডারের মিনিং বুঝেন? বর্ডার 3 মিনিং বুঝছেন? ডার্কের মিনিং বুঝছেন? ডার্ক মানে কালো হচ্ছে এই যে, ব্ল্যাক। আর 3 মানে হচ্ছে 3 গুণ মোটা হচ্ছে আর কি। এটা সিঙ্গেল, যেটা সিঙ্গেল হচ্ছে 1 গুণ বড়, 2 গুণ বড়, 3 গুণ বড় এরকম। মানে যে আমরা আর পি মানে হচ্ছে পেডিং, P5 মানে পেডিং 5। 5 বলতে হচ্ছে কত মেথড বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, আপনি হচ্ছে এখানে খুঁজলে বের হবে, কিন্তু এটা বোঝাচ্ছে 5। আর যেহেতু বলতেছে আপনার এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যেহেতু বলতেছে না, বা টপ বটম বা লেফট রাইট যেহেতু বলতেছে না, এটা ওভারঅল চারপাশে পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটার উপর নিচ দিতে বড় ছোট মিন্স তখন কি হবে স্যার, মানে আমরা যদি বড় ছোট মানে এটা ধরেন বড় লাগলো বড় বলতে মানে বক্সটা আরো বড়, আচ্ছা সেটা বলেন বড়। তখন ওই যে এটা হচ্ছে যে আপনার বুটস্ট্র্যাপের হচ্ছে লিমিট হচ্ছে 5 পর্যন্ত, এটা হচ্ছে হাইস্ট লিমিট অ্যাড টু করছে। এবার যদি এর চেয়েও বড় দরকার হয় তাহলে আবার আপনারে নিজে বানাইতে হবে। সিএসএস দিয়ে আমি হ্যাঁ, যেমন হচ্ছে মনে করেন হচ্ছে দেখেন P5 আছে না, আপনি মনে করেন P5 এর ওভাররাইট করবেন কথার কথা, তাহলে লিখেন ডট P5, P দিয়ে আমরা যে পেডিং 100 পিক্সেল, এটা তো ওইটার মতোই হয়ে গেছে। এটা কি হয়ে লিখছিলাম এখানে? সিলেক্টরটা একটু ভালো করে দাও। এটা মনে লোড নিচ্ছে না আমার, দাঁড়ান। সেম জায়গায় কি আসি? ওরা একটু ইন্সপেক্ট চেক করি, কাহিনী কি বুঝতে পারবো আমরা তাহলে। সিএসএস পাচ্ছে P5 3RM। আচ্ছা, এখানে কাহিনীটা কে বলতে পারবেন? এখানে স্যার মনে হয় আরইএম দিয়ে দিচ্ছি। কেন হুম? ক্লাস তো এটা অনেকটা ইনলাইন এলিমেন্টের মতো করে কাজ করে ফেলতেছে। নর্মাল হচ্ছে ইনলাইন এলিমেন্ট করলে আপনার কি হয়, ইনলাইন সিএস করলে সেটা সবার আগে পেয়ে যায় না, সেটা লাস্টে, তো এটা অনেকটা ইনলাইন এলিমেন্টের মতো করে কাজ করে ফেলতেছে এটা, দ্যাটস এটা পাচ্ছে। আচ্ছা, এই ধরনের সলিউশন যদি প্রবলেম হয় তাহলে সলিউশন কি? তাহলে স্যার এই সিলেক্টরটা চেঞ্জ করে দিতে হবে। দেখেন আমাদের সিএসটা সবার নিচে আছে, ওদেরটা আছে কোথায়? উপরে। আমাদের সিলেক্টর আর নাম, ওদের সিলেক্টরের নাম কি?
সেম, তারপরে হচ্ছে যে ওদেরটা পাচ্ছে, আমাদেরটা পাচ্ছে না। তাহলে এটার কি কারণ? স্যার ইনলাইন আমরা কি ইনলাইন সিএসএস স্যার ইউজ করব? স্যার ইম্পর্টেন্ট দেওয়া আছে এইটা। এই যে বুটস্ট্র্যাপটা ইম্পর্টেন্ট এখন সলিউশন হচ্ছে যে প্রায়োরিটি হাই করে দেওয়া। প্রায়োরিটি আপনি যদি হচ্ছে কোন একটা সিলিন্ডারের প্রায়োরিটি সবচেয়ে হাই করে দিতে চান, যে এটা আপনার আগে পরে যেখানে থাক না কেন আপনার ওটাই পাবে, তাহলে ওটার মধ্যে লিখে দিতে হবে যে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তখন হচ্ছে আপনারটাই পাবে, আর দিনের দ্বারে কি আছে না আছে এটা দেখবেন না। ওখানে ভালো একটা জিনিস শিখে গেলাম আমরা, এটা কালকে আমরা রিসিভ করছিলাম। প্রায়োরিটি হাই করা, এটাই বেশি ঠিক আছে, প্রায়োরিটি হাই করা, এটা সবচেয়ে প্রায়োরিটি। হ্যাঁ, আবার হচ্ছে যে বিদিশা হয়ে সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট লিখে দেওয়া যাবে না, তাহলে সবই তো হাই হয়ে গেল প্রায়োরিটি। যেমন দেখেন এখন হচ্ছে যে আমার হচ্ছে যে বুটস্ট্র্যাপের যেটা লেখা ছিল না এই P5 এর জন্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া, দেখেন। আবার আমাদেরটাও কি ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট দুটোই প্রায়োরিটি বেশি। এবার চিন্তা করবে কি রিডিং ফ্লো কোনটা আগে আসছে, এই পেডিংটা আগে আসছে, ওদেরটা আগে আসছে আমাদেরটা পরে আসছে, তাহলে হচ্ছে রিপ্লেস হয়ে গেল, আমাদেরটা পেয়ে যাচ্ছি, তাহলে নর্মাল সিএস এর মতো হয়ে গেল আবার এটা। স্যার বুটস্ট্র্যাপের বর্ডারটা একটু দেখা প্লিজ। তাহলে স্যার ওদেরটা এই যে বাদ যে দিতে হবে নাকি? বর্ডার উইথ 3 পিক্সেল, এই বর্ডার মোটা চেকানোর কথা কি সজীব ভাই না কে বলছিলেন না, জি স্যার শরীফ বলছিলেন নাকি? যাক এই দেখেন বর্ডার উইথ 3 পিক্সেল, যে বর্ডার 3 দিলাম 3 পিক্সেল চলে আসছে এখানে। হ্যাঁ, আমরা যেখানে যদি বলি বর্ডার 5 তিনটা ক্লাস ইউজ করতেছি তো হ্যাঁ, তিনটা ক্লাস দেখাচ্ছি। ওকে, বর্ডার 5 দিয়ে এখানে মোটা হয়ে গেছে, এটা 5 পিক্সেল এতে পাচ্ছে। বর্ডারের হচ্ছে প্রথমটা কি বর্ডার 5, হ্যাঁ বর্ডার 5, এটা হচ্ছে বর্ডার উইথ বোঝাচ্ছে। এরপর হচ্ছে বর্ডার ডার্ক, বর্ডার ডার্কটা এই যে বর্ডার ডার্ক কালো দিচ্ছে। হ্যাঁ, এরপর শুধু বর্ডার, এটা দেখেন 1 পিক্সেল সলিড, এটা পাইছেন? ওকে, নাইস। দেন আমরা কিন্তু হচ্ছে যে বর্ডার ডার্ক ইউজ করলে বর্ডার পাবো কিন্তু 1 পিক্সেল, রাইট। হ্যাঁ, আমরা দেখেন একটা জিনিস সাথে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি, আমরা এগুলো সবই একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্যার মার্জিন তো নিয়ে নিতে হবে বুটস্ট্র্যাপে তো আমরা চার পাশে মার্জিন দিতে হুম, পারি হুম, হুম। তো এক্স দিয়ে বামে আমি হুম, দিতে পারি হুম, ওয়াই দিয়ে উপর নিচ দিতে পারি তো এখন আমার মনে হয় যে শুধু বামে দরকার এটা হুম। বুটস্ট্র্যাপ দিয়ে পসিবল হ্যাঁ হ্যাঁ পসিবল, অবশ্যই দেখাচ্ছি, আচ্ছা অবশ্যই পসিবল। আমরা সিকোয়েন্সে যাই, হ্যাঁ সিকোয়েন্সে গেলে পেয়ে যাবো। আচ্ছা একটু ক্লিয়ার সবাই, জি স্যার এগুলো একটা প্লিজ খেয়াল রাখবেন একটু। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ডিএলডিটি দিয়ে, ডিএলডিটি একটা কি আপনার হচ্ছে যে আপনার ওই লিস্ট ডিসক্রিপশন লিস্ট বলে এটারে। Description list। হ্যাঁ, এটা ধরে দেখে নিন, আমি স্কিপ করলাম। এটা দিয়ে হচ্ছে ইউএলআই রো, আমি স্কিপ করার কারণ হচ্ছে যে এখানে রো কলাম এগুলো আমরা শিখি নাই, দ্যাটস স্কিপ করতেছি। এটা হচ্ছে লেআউটে গেলে শিখবো, তখন অটোমেটিক্যালি আপনারা এগুলো বুঝে যাবেন এগুলো। এরপরে এখানে আর তেমন কিছু নাই, এটা ক্লিয়ার। ইমেজে আসেন, আমরা টাইপোগ্রাফি নিয়ে কথাবার্তা শেষ কিন্তু। হ্যাঁ, ইমেজে চলে যাই। ঘুমাচ্ছেন কেন? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, ঘুমানো যাবে না। ইমেজের ব্যাপারে বলতে শুরুতেই কিন্তু বলে দিয়েছিলাম। হ্যাঁ, ইমেজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি ইমেজটাকে রেসিভ করা এবং এর যে প্যারেন্ট কন্টেনার থাকবে সেই কন্টেনারের মধ্যে ফিট করা। এই দুটো জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি কি? রেসপন্সিভ করা এবং হচ্ছে কি কন্টেনারের মধ্যে ফিট করা। রেসপন্সিভ করলে কি সুবিধা হবে? স্ক্রিন অনুযায়ী বড় ছোট হবে, সব স্ক্রিন অনুযায়ী এটা কি রেজলিউশন অনুযায়ী ঠিকঠাক দেখা যাবে, বড় হবে না, ছোট হবে না, চ্যাপটা হবে না, চিকন হবে না, কিছু হবে না। আর বক্স বা কন্টেনারের মধ্যে ফিট হয়ে গেলে দেওয়ার সুবিধা কি আপনারাই জানেন, সুন্দর করে দেখাবে জিনিসটা। এই যে এতগুলা কাজ এর সুন্দর করে যদি আপনি শুধুমাত্র ইউজ করেন ইমেজ ফ্লুইড, তাহলে এনাফ, আর কিছু লাগবে না। সাথে কি ইউজ করবেন? ইমেজ ফ্লুইড। যেমন মনে করেন যে হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, সুন্দর মতো বসেও যাবে ওইখানে। হ্যাঁ একদম, আমি দিচ্ছি মনে করেন যে ডিপ ডট উইথ 50, ওকে দেখা যায় কিছু? খেয়াল করেন কি কি লিখতেছি, এগুলো খেয়াল করেন সবাই। তাহলে এই জিপটা কিছু আসছে এখানে? একটা way আসছে, হ্যাঁ? content দেন না। আচ্ছা হাইটটা কাজ করে না এখানে, ওকে ফাইন, তাহলে হাইট বাদ দিই, হাইটটা কাজ করার কথা। যাই হোক, এটা বর্ডার সহ একটা বক্স চলে আসছে না? ওকে ফাইন। এবার এখানে আমরা এই বক্সের এই টেক্সটের পরিবর্তে আমরা ইমেজ নিই, যে কোনো ধরনের ইমেজ নিই আমরা। ফ্লাওয়ার, সুন্দর কোনটা? তার সবই সুন্দর একটা দিয়ে দেন। লালটা টান ধরে গেল। এটা সেকেন্ড হ্যাঁ ওটা দেখছেন স্যার সবচেয়ে সুন্দর হলো না? একজন একটা বললো
তাহলে এটা নেই। ওই যে ব্লু কালারের এটা বেশি সুন্দর। থাক। স্যার আপনি যে মত করে নিয়ে নেন, আমাদের যদি আইডিয়া নেন তাহলে সময় বেশি যাবে। ফ্লাওয়ার, শুধু ফ্লাওয়ার দিলাম নামটা, হ্যাঁ এটা মিনিংফুল নাম হলো আর কি, আগেরটাতে হিদির নাম ছিল। এইখানে আইএমজি দিলাম, দেন দেখেন এখানে সোর্সের মধ্যে ইয়া চাচ্ছে, অ্যাসেটে গেলাম, অ্যাসেট স্ল্যাশ ইমেজে গেলাম স্ল্যাশ পাওয়ার দিয়ে বুঝি শেষ। আর অল্টার টাইটেল মাস্ট বি ইউজেবল, হ্যাঁ সাধারণত খেয়াল করেন অল্টার টাইটেল মাস্ট বি ইউজেবল। দেন আমাদের বক্স ছিল কত, এই যে এখানে শেষ, এই যে উইড এখানে শেষ কিন্তু 300 পিক্সেল নাকি কত ছিল, সরি 50% ছিল, এখানে 50% শেষ, কিন্তু বক্সের বাইরে ইমেজটা চলে গেছে, দেখা যায়। যদি বিশ্বাস না হয় একটা মোটা করে একটু দেখেন, এই যে বর্ডারটা এখানে শেষ। হ্যাঁ এবার হচ্ছে আমাদের টার্গেট ছিল থাকতো সবসময় কি এখানে এটারে আনা, তাহলে আমরা এখানে কি করতাম, তখন আমরা উইড দিলাম তারে 100%, ওই 100% দিলে সেই চেষ্টা করতে আসার মধ্যে, এখানে কিছু একটা চেষ্টা করতেছে, এটা বলতাম কি ডিসপ্লে ব্লক, তখন সে চলে আসতো। সিএস এগুলো করতাম, খেয়াল আছে এটা কারণ? ওকে, এবার ইয়া বলতেছে আপনি চাইলে এভাবে লিখতে পারেন, ডিসপ্লে উইড 100% মানে কি 100% নিচ্ছে, ডিসপ্লে ব্লক মানে কি ওটার ব্লক এলিমেন্ট বানিয়ে দিচ্ছে। এবার বুটস্ট্র্যাপ বলতেছে কি দুইটা লেখার দরকার নাই, ইমেজ ফ্লুইড লেখেন, ইমেজের জন্য যা করার দরকার তারাই করে নেবে, শেষ, সিম্পল। যদি হচ্ছে যে আপনি ছোট বড় করতে হয় সেটা আপনার ব্যাপার, যদি আপনি চান যে তার যে আপনার যে কন্টেনার থাকবে সেই কন্টেনারে ইমেজটা ফিট হবে এবং ইমেজটা কি স্ক্রিন সাইজ অনুযায়ী ছোট বড় হবে, দ্যাট মিনস রেসপন্সিভ হবে, তাহলে আপনি শুধুমাত্র লিখে দিবেন হচ্ছে কি ইমেজ ফ্লুইড, শেষ। এবার ইমেজটারে আপনি কি সাইজ কি 200x200 করবেন না 500x500 করবেন, এটা কমপ্লিট আপনার ব্যাপার, যদি আপনি সেটা চান তাহলে সেটা আপনি কোনো ফটোশপ বা অন্য কোনো এডিটিং টুলস দিয়ে সাইজ করে নেবেন, শেষ, ক্লিয়ার? তাই আমি বললাম। এবার আপনি এটা হচ্ছে যে আপনি চান সহজ কথা বুঝে, আপনি এটা একটা আমার কন্টেনার আছে, কন্টেনারের উইড কত 50%, আপনি চান যে অলওয়েজ এই 50%-এর মধ্যে ইমেজটা ফিট হবে, তাহলে আপনি ইমেজ ফ্লুইড ইউজ করবেন। আবার স্ক্রিন যাই হোক না কেন ছোট বড় এটা অটোমেটিক্যালি কি ইমেজটা ওই বক্সের মধ্যে ছোট বড় হবে। এবার আপনি চান যে বড় স্ক্রিনে ইমেজটা আমার একটু হবে না, এটা আরো বড় হবে, তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন, হয় এখানে কি আপনার উইড বাড়াইতে পারেন, অথবা আপনি হচ্ছে যে ইমেজটারে হচ্ছে যে কি ফটোশপে ইয়ে করে রিসার্চ করে নিতে পারেন। আবার এখানে আপনার মনে হতে পারে যে ইমেজটারে আমার কি 200x200 হলে ভালো লাগতো, হ্যাঁ কিন্তু আমার উইড হাইটের কারণে এটা 400x400 হচ্ছে, তাহলে আপনি উইডটা ওইভাবে সেট করেন আর ইমেজটারে ফটোশপ থেকে ওইভাবে রিসার্চ করে নেন, শেষ, সিম্পল হিসাব নিকাশ। এটাই তো সহজ। স্যার ওখানে হাইটে অ্যাড করে দেবেন না? স্যার এইভাবে রিসার্চ করা যাবে না, এখানে ডিসকাস করাটা এটা ব্যাড প্র্যাকটিস, এখানে ডিসকাস করবেন না, এটা স্কুলে এটা ফিক্সড হয়ে যায়। দেখেন এখন একটা জিনিস দেখেন স্মুথলি, স্ক্রিনটা যখন হচ্ছে যে কি যখন বড় হচ্ছে ইমেজটা বড় হচ্ছে, স্ক্রিন ছোট হচ্ছে স্ক্রিনটা ইমেজটা ছোট হচ্ছে, হ্যাঁ। আর আপনি যদি এটা ফিক্সড করে দেন মানে ইমেজ ফ্লুইড বাদ দেন, তাহলে বাদ দিয়ে ওরা বলে দেন হচ্ছে কি না 100% ফিক্সড তো হলো না, তাহলে ইমেজটা দেখেন এবার যে স্ক্রিনে যায় একটুক আছে, তারপর আবার ইমেজটা যদি বড় স্ক্রিনে লাভ হলো না, ইয়ে হলো না, মুভ করতেছে না কিছু, এরকম যদি দরকার হয় এই কাজটা এখান থেকে করা যাবে না, এটা ব্যাড প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস। এটার জন্য যেটা করতে হবে যে না সিএস তো এটা করা যাবে না, আপনার ইমেজের সাইজ দরকার ফটোশপ দিয়ে আপনি সাইজ করেন বা অন্য কোনো এডিটিং টুল দিয়ে সাইজ করেন, যে সাইজ দরকার সাইজ করবেন, করে এনে বসাবেন, শেষ। হ্যাঁ 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 ওটা বানিয়ে নেবেন, ওইটা ইমেজে বানিয়ে নেবেন আপনি। আপনি ফটোশপে একটা ফ্রেম নেন 1200x200, তো 1200x200 মধ্যে আমি ইমেজটা বসান, বানান, ওইটা দিয়ে দিবেন, শেষ। হ্যাঁ মনে করেন ব্যানার নিচে আপনি ইমেজ ট্যাগ দিয়ে অ্যাড করবেন, অ্যাড করার তার কোনো ওয়ে নাই, ইমেজের সাইজ যেটা আপনি যদি চান যে স্পেসিফিক ইমেজ স্পেসিফিক সাইজ, তাহলে সাইজটা আপনি এডিটিং টুলস দিয়ে বানিয়ে নেবেন ইমেজটাকে আলাদা করে। ইমেজের মধ্যে সাইজ করার জন্য কোড অ্যাপ্লাই করবেন না, ইমেজের জন্য সাইজ করার জন্য কোড অ্যাপ্লাই করবেন না, কোড অ্যাপ্লাই করবেন হচ্ছে কি শুধুমাত্র কি ইমেজ ফ্লুইড বা হচ্ছে 100% ডিসপ্লে ব্লক, এরকম যে কন্টেনার যা থাকবে তার সাথে এটা কি ফিট হবে, রেসপন্সিভ হবে। এবার ইমেজটা আপনি ছোট চান বড় চান এটা অমুক তমুক এগুলো সব কোনো একটা এডিটিং টুলস দিয়ে আপনি এডিট করে নেবেন, ওকে। এটা হচ্ছে কোয়ালিটি। ঘটনা ক্লিয়ার সবাই? তাহলে স্যার ওই ইমেজের যে স্যার সাইজটা করলেন হ্যাঁ ওই সাইজ অনুযায়ী এখানে ফিট হয়ে
হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, যদি আপনি কন্টেনার ওয়েবে সেট করতে পারেন আর কি আপনি। আর আপনার দরকার ফুল উইড, আপনি কন্টেনার সেট করলেন ডিসপ্লে উইড 50%, তাহলে তো ফুল উইডে যাবে না সে, বুঝছেন কথা? হ্যাঁ উইড সেট করে দিতে হবে। আমি যখন এখানে উইড দিয়ে 100 দেখেন, তাহলে এটা ফুল স্ক্রিন সেট হবে, আর এটা ফুল স্ক্রিন সেট হয়েছে, কিন্তু এটাতে তো অতিরিক্ত ক্ষমতা নাই, এটা যেটা যাচ্ছে না, বুঝতে পারছেন? ওকে নাইস। এটা হলো ইমেজের কথাবার্তা। হ্যাঁ, এনে ওরা কি করছে দেখেন, ম্যাক্স উইড 100%, হাইট অটো করে দিচ্ছে, শেষ, তাহলে কন্টেনারের সাথে ফিট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে অনেক সময় ইমেজে আমরা গ্যালারি তৈরি করি, ইমেজের কি করি, গ্যালারি করি অনেক সময়। যেমন এখানে আমি বললাম যে হচ্ছে যে 25 একটা ইমেজ। হ্যাঁ, ইমেজের গ্যালারি করতে কি করতে পারি আমরা, এরকম করে আরো ইমেজ নিতে পারি। যেমন হচ্ছে কি, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, তাহলে নিচে চলে আসতেছে নাকি? আচ্ছা, এবার হচ্ছে আমরা নিচে নিচে না এনে এখানে বললাম কি পাশাপাশি পাশাপাশি নিই। হ্যাঁ রাইট, পাশাপাশি নিই, আমাদের উইড বাদ দিলাম, উইড বাদ। সবগুলো দিয়ে স্যার একটা দিতে স্যার ইয়ে করে দিতে হ্যাঁ? আচ্ছা, এখানে দিলাম একটা, এখানে ইমেজ উইড দিলাম, এখন বললাম হচ্ছে কি উইড 25, কারণ ইমেজটা কত 25% নিবে আর কি উইডের, যে 5, সুন্দর। আরেকটা ইমেজ নিলাম, আরেকটা ইমেজ নিলাম, আরেকটা, সবগুলোই ক্রাসিভ হবে, এবং হচ্ছে উইড নিবে কত 25% নিবে উইড। এবার 25% উইড নেওয়ার পরে এগুলো আমরা গ্যালারি তৈরি করবো একটা। এবার যদি বর্ডার থাকতো এরকম করে, তাহলে জিনিসটাকে দেখতে ভালো লাগতো আর কি। যদি আপনারা যদি চান যে হচ্ছে কখনো ইমেজের মধ্যে এরকম করে বর্ডার দিবেন, তাহলে আর সিএস দিয়ে করতে পারেন, নো প্রবলেম, বাট বুটস্ট্র্যাপ আপনার যদি একটা ক্লাস নিয়ে আসছে, ইমেজ থাম্বনেল করে দিলে এরকম করে সুন্দর করে বর্ডার আসবে, দেখা যায় কিছু বোঝা যায়। স্যার চারটা তো পাশাপাশি পাশাপাশি আসে নাই, কেন আসে নাই সেটা আপনারা জানেন। ওই একটা দুটো। দেখেন বর্ডার বোঝা যায় এখন সুন্দর করে, বক্সের মধ্যে কি মানে ইমেজের মধ্যে একটা বর্ডার চলে আসছে। 25% পাশাপাশি ধরনের মার্জিনের জন্য এতে কিন্তু গ্যাপ আছে না, মার্জিন, বর্ডার এখানে আমরা বক্স সাইজিং বড় বক্স করে দিয়েছি। ওরা করে রাখছে অলরেডি, বস মার্জিনের ধরেন এটা। মার্জিনের জন্য অবশ্যই জায়গা নিবে। মার্জিনের জন্য দেখ সুন্দর করে কি একটা বর্ডার চলে আসছে, এটাকে বলা হয় কি ইমেজ থাম্বনেল। কি বলা হয় এটাকে, ইমেজ থাম্বনেল, রাইট। এরপর ইমেজের জন্য আরো কিছু জিনিস আছে, আমরা একটু দেখি। এবার আমরা যদি চাই যে ইমেজটারে কি মনে করেন, ইমেজটা হচ্ছে কি কথার কথা, ইমেজটা হলো উইথ 25, সরি উইথ 25। এবার আমি যাচ্ছি ইমেজটা এখানে আনবো, ডিফল্ট এখানে থাকে, এখানে আনতে কি করতে পারি আমরা, এখানে হচ্ছে একটা ওরা ইয়া রাখছে, সিল্টর রাখছে, এটাকে বলা হচ্ছে কি ফ্লট স্টার্ট এবং ফ্লট এন্ড, ফ্লট স্টার্ট ফ্লট এন্ড। এটা দিলে ইমেজ সহ ওইরকম অনেক এরকম স্ট্রাকচার কন্টেন্ট ডানাভাবে কি মুভ করা যাবে। জাস্ট আপনি এখানে লিখেন হচ্ছে কি ফ্লট এন্ড মানে কি রাইটে যাবে নাকি, এন্ড মানে রাইট, তাহলে দেখেন এটা রাইটে চলে গেছে, সিম্পল জিনিস একদম। আর লেফট দিলে ডিফল্ট যেটা সেটা আসবে। হ্যাঁ, ডিফল্টটা হয়ে যাচ্ছে। স্যার উপর নিচে না। করা যাবে না? উপর নিচে ওকে, করা যাবে না? এবার হচ্ছে দেখেন রাউন্ডেড একটা জিনিস আছে, রাউন্ডেড মানে কি রেডিয়াস, রাউন্ডেড মানে হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, আচ্ছা রাউন্ডেড স্পেলিংটা ভুল হয় আমার, একটু নিয়ে নিই একটু এটা। আচ্ছা, রাউন্ডেড দেওয়ার আগে আমি থাম্বনেলটা তুলে নিই এখান থেকে। এটা খেয়াল করুন, এটা কি 4 কোণা না এটা? ওকে, যদি ইমেজ থাম্বনেল ইউজ করি, এটা অলরেডি কিন্তু একটা রাউন্ডেড হয়ে গেছে, খেয়াল করেন তো একটু, হালকা অলরেডি রাউন্ডেড। এবার আমি এটা কেটে দিয়ে এখানে দিলাম কি ইমেজ শুধু রাউন্ডেড। হ্যাঁ, আবার কি একটু হ্যাঁ রিডিউস হয়ে গেছে, কিন্তু এই যে এগুলা ক্লাস নেই, এগুলা ক্লাস রিইউজেবল, ক্লাস কি রিইউজেবল। এটা এই রাউন্ডেড যে শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে ইউজ করা তা না, দুনিয়ার সবার মধ্যে রাউন্ডেড দেন, এটা কি গোল হবে, কাজ করবে। দুনিয়া সবার মধ্যে এগুলা ইউজ করেন, কাজ করবে। দুনিয়া সবার বলতে আমার না, HTML কোডিংয়ের মধ্যে। উইডের মধ্যে যেরকম আমরা পরিমাণটা লিখে দিছি, রাউন্ডের মধ্যে কি পরিমাণটা লিখে দিতে হবে? এটা একটা ভালো কোশ্চেন, সুন্দর। দেখি আমাদের এটা যদি পাই দেখাচ্ছে, দাঁড়ান। রাউন্ডেডটা মেইন হচ্ছে যে বর্ডার রেডিয়াসের মতন রাউন্ডেড মানে বর্ডার রেডিয়াস, রাউন্ডেড মানে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, আমরা যদি চাইতাম যে ওই আমরা 100% উইডের মধ্যে চারটা আসবে স্যার, হ্যাঁ। ওখানে কোনো অপশন স্যার ছিল অনলাইন ক্লাস হচ্ছে না? আপু যেটা বললো এটা একটু দেখি, সরি না আরো যেটা বললো এটা দেখি, রাউন্ডেড কিছু আছে কিনা, কোনো কিছু দরকার হলে সার্চ করুন এখানে। হ্যাঁ, সাইড করে কোন সাইডে করা হবে, কোন নিচে।
ওটা মেবি আছে বাট কোথায় ওটা পেলে দেখাবো এটা মেবি আছে এটা না ওরা যদি এটা রাখে তাহলে এই যে আছে নাইস রাউন্ডেড 0 রাউন্ড 1 2 3 পর্যন্ত কাজ করবে রাউন্ডেড 0 থেকে 3 মানে হচ্ছে যদি আপনার কোথাও এটা মনে করেন রাউন্ড আছে সেখানে যদি আপনি ইউজ করেন রাউন্ড 0 তাহলে কি চলে যাবে আর রাউন্ড 1 থেকে 3 দিলে এরকম একটু হালকা থেকে শুরু করে এই পর্যন্ত কি সে হবে জি জি উপরে যাও না দাঁড়ান স্যার এখানে অনেক কত পিক্সেল হচ্ছে এবার হিসাব করেন আবার কত পিক্সেল ওটা হলো যে ইনস্পেক্ট করে দেখতে হবে আর কি দাঁড়ান বা ওটা লিখে রাখছি কিনা দেখতে হবে আচ্ছা আমরা এখানে রাউন্ডগুলো ইউজ করি হ্যাঁ রাউন্ডেড 1 রাউন্ডেড 2 রাউন্ডেড 3 নিচের দিকে তাকান হালকা আর একটু বেশি হ্যাঁ আর কত পিক্সেল সেটা ইনস্পেক্ট করলে দেখা যাবে রাউন্ডেড 3 0.3 আরিয়া এটা হচ্ছে 16 পিক্সেল দিয়ে আর বাগ তাক করে বাইর করেন আবার এই আর কি হ্যাঁ আর এটা হচ্ছে কত 1 2 এটা হচ্ছে আড়াই রাইট আচ্ছা এটা ক্লিয়ার আপু আর যদি থাকে তাহলে আর রাউন্ডেড 0 দিলে কি চলে যাবে ওকে এখানে যখন চলে আসলাম এখানে আরেক কিছু জিনিস আছে দেখেন একটু উপরের দিকে আসেন সুন্দর সুন্দর শেপ আছে এখানে দেখেন শুধুমাত্র হচ্ছে যে রাউন্ড কোন দিকে হচ্ছে রাউন্ড কি টপে হবে যদি শুধু রাউন্ড লেখেন চারপাশে রাউন্ড টপ লেখেন শুধু রাউন্ড উপরে হবে মানে বর্ডার রেডিয়াসটা শুধু কি উপরে বর্ডার বটম লিখলে শুধু বটমে বর্ডার এন্ড লিখলে শুধু কি রাইটে বর্ডার লেফট লিখলে শুধুমাত্র কি লেফটে মানে বর্ডার সরি বটম রাউন্ড অ্যাসেট লিখলে লেফটে হ্যাঁ এই যে লেফট আর শুধুমাত্র যদি আপনি লেখেন কি রাউন্ডেড সার্কেল তাহলে পুরোপুরি শেপ একদম কি গোলগাল সার্কেল আর রাউন্ডেড ফিল তাহলে হচ্ছে কি বাটনের মধ্যে একটা শেপ দিচ্ছে সুন্দর মতো দেখেন অনেক কিছু করে রাখছে শুধু বুঝবেন অ্যাপ্লাই করুন বুঝবেন অ্যাপ্লাই করবেন ক্লিয়ার সবাই ওকে দেখেন কোশ্চেন করলে না আর আমরা কোশ্চেন করবো দামি কোশ্চেন একটা জিনিস কোশ্চেন করলে আমরা কত বেশি গেলাম লিখন ভাই না আর পুরো চা খাওয়াই দেবেন ঠিক আছে আর বড রেডিয়াসের এর এয়ার আছে 1 ইকুয়াল টু 1 পিক্সেল 2 ইকুয়াল টু 2 পিক্সেল 3 ইকুয়াল 3 পিক্সেল 4 ইকুয়াল 4 ইকুয়াল 5 ইকুয়াল 5 পিক্সেল এটা বর্ডার উইডথ আর বড রেডিয়াস হচ্ছে বড রেডিয়াস 0.25 আর এসএম হচ্ছে 2 আর এল হচ্ছে 3 আর এটা দেখ এটা ক্লিয়ার সব এটা সবার খেয়াল থাকবে এগুলো যদি এখন থেকে আমাদের বড রেডিয়াস দরকার হয় তাহলে আমরা কি শুধু রাউন্ডেড ইউজ করব আর যদি একটু বড় ছোট দরকার হয় 1 থেকে 3 ইউজ করব আর যদি টপে দরকার হয় রাউন্ডেড টপ বটমে দরকার রাউন্ডেড বটম লেফট রাইট দরকার হলে কি রাউন্ডেড অ্যাসেট এবং এন্ড আর রাউন্ডেড সার্কেল এবং রাউন্ডেড কি ফিল ইউজ করতে পারবো ক্লিয়ার সবাই নাইস দেখেন ইমেজটারে যদি এখন যদি আপনি সবগুলোর গোলগুলো বানিয়ে দিতে চান দেখেন কি লিখতে হবে বলেন তো রাউন্ডেড এটা তো পড়া যাচ্ছে সমস্যা নেই তো সুন্দর মতো গুলো হয়ে গেছে এবার এগুলো ডিমের মতো লাগতেছে বলেন তো কে বলতে পারবেন যদি আমরা সুন্দর মতো গোল গোল চাই তাহলে হাইট আর উইডথ সমান হতে হবে নাইস গুড ডিমের যে দাম এগুলো বেঁচে যাবে ফুলও আছে আবার 40 টাকা না বেশি না এটারও বেশি 40 টাকা। ফুল আর ওই ডিম বানায় ডিমের সাথে ফুল দিয়ে দিই। আচ্ছা এখানে সুন্দর একটা এলিমেন্ট পাইছি আমরা এটা পিকচার এলিমেন্ট এটা মনে হয় আমরা আগে শুনি না রাইট পিকচার এলিমেন্ট আচ্ছা আমরা হচ্ছে যে পিকচার এলিমেন্টটা ধরি এখন চলেন আপনারা সারাদিন কোনো কাজ করেন না পিকচার এলিমেন্টটা নিয়ে একটু কাজ করি আপনারাও করবেন আমিও করবো হ্যাঁ পিকচার এলিমেন্ট এটা করলে আজকের মতো শেষ পিকচার হ্যাঁ পিকচার এলিমেন্ট পিকচার আমরা- ট্যাগ দেখতেছি এখন হ্যাঁ পিকচারটা ভালো করে সবাই বুঝেন একবার যদি লজিক বুঝতে পারেন একবারে অ্যাপ্লাই করতে পারবেন দেখেন আমি কি বলি লজিকটা বুঝেন আগে আলাদা ফোল্ডার কিন্তু না আলো ফুল লাগবে না দুই দিন আগে রাত 8টায় সব কম্পিউটার দিল আজকে রাত 10টা তাহলে সেই অপশন দোকান পাস তারপর আর থাকবে না এই মিডিয়া করে দিয়ে আমরা কি করতে পারি মনে করা হচ্ছে বিভিন্ন স্ক্রিনে একই স্ট্রাকচারে বিভিন্ন রূপ দিতে পারি আমরা রাইট ওকে এই মিডিয়া করে দিয়ে আমরা কি করতে পারতেছি আপনার কন্টেন্টকে বিভিন্ন সাইজ দিতে পারতেছি
যে হচ্ছে যে ছোট বড় করতে পারতেছি বা এনিথিং আমরা কন্টেন্টের সাথে এনিথিং করতে পারি, যে কোনো কিছু করতে পারি আমরা কন্টেন্টের সাথে মিডিয়া কুইটের মাধ্যমে। এটা রেসপন্সিভ হচ্ছে এটা। আবার চিন্তা করেন যে এখানে একটা আপনার একটা ছবি আছে, মনে করেন এখানে একটা ছবি আছে, কথার কথা আমি একটা ছবি আয়নায় দেখে, আমরা একটু হচ্ছে যে এখন এটা কত নম্বর ক্লাস আমাদের? ডে 44। ডে 44 মধ্যে একটা বড় একটা ইমেজ ব্যানার। সুন্দর তো এগুলো। আমি একটা ইমেজ সেভ করতেছি, হ্যাঁ এটা ডে 44 সেভ করতেছি। এটা দেওয়া লাগবে না, জাস্ট বুঝেন জিনিসটা আমি কি চাচ্ছি আর কি। এগুলো একটু অফ থাক, আমি আরেকটা ফোল্ডার অ্যাড করে নিই এখানে। ডে 44 এদিকে অ্যাড হয়নি। রিমুভ করতে হয় মনে হয় নাকি? আচ্ছা অটো রিমুভ হয়ে গেছে এটা। আচ্ছা এই যে হেডার আছে আমাদের, হ্যাঁ হেডের উপর হুদে একটা সেকশন নিয়ে আমরা সেকশন, এখানে কিছু টেক্সট লিখা লাগবে না, আমরা একটা সেকশনের মধ্যে একটা নাম দিই ক্লাস ABC। ওটা দেখেন কি চাচ্ছে একটু বুঝেন জিনিসটা, লজিকটা বুঝলে কাজটা বুঝাতে পারবো আর কি। হ্যাঁ লজিক বোঝাটা ইম্পর্টেন্ট আগে। ডট ABC, এটা একটা হাইট রাখলাম, আচ্ছা দিলাম 300 পিক্সেল, আর উইথ অটো 100% দিয়ে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, URL ডট স্ল্যাশ বের হলাম, CSS এ ঢুকলাম, স্যার ইমেজে ঢুকলাম, ব্যানার দিয়ে যেটা নিলাম যে ইমেজটা ছিল আর কি আমাদের কাছে। ওকে যদি একটা আউটপুটে যাই ইমেজটা দেখা যায়, বিশাল একটা ইমেজ। আর হাইটটা বাদ দিলে কেমন লাগে? হাইটটা বাদ দিলে তো আসবে না মনে হয়। কেন আসেন বলেন তো? এটা তো কন্টেন্ট নাই, কন্টেন্ট থাকলে এটা দেখা যায় তো, হাইটও না কন্টেন্টে কিছু নাই, এটা কার মধ্যে আসবে এটা? আচ্ছা এখন আমার তাহলে কিছু একটা হাইট দেওয়া দরকার না, দেখা যায় একদম ক্লিয়ার না, একদম ফকফকা একদম ক্লিয়ার। আচ্ছা এখন কথার কথা এটা ছোট করবেন এটার আপনি, ওই টেক্সট ওইগুলো কই গেছে পাশের? আপনার ওই টেক্সট কই? স্ক্রিনে আসা দরকার ছিল না? আচ্ছা এই ধরনের সিচুয়েশন হলে এখানে দুইটা মানে লস হইতে পারতো আমাদের। একটা হচ্ছে যে ইমেজটা ছোট হয়ে যেতে পারতো যদি আমাদের একটা কন্টেন্ট থাকতো। আচ্ছা আমি কন্টেন্ট নিয়ে আসি এখানে, অথবা আমরা এখানে এটার এখানে না দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি।
ওকে, আমরা একটা ইমেজ দিলাম। হ্যাঁ, এটা তো বেশি স্লো হয়ে গেছে। একটা ইমেজ দিলাম, ব্রাউজার ছোট করে ব্রাউজারটা একটু। এখানে হচ্ছে যে এটা কি এটাতে আটকে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে বলি হচ্ছে ক্লাস ওখানে ইমেজ ফ্লুইড দিয়ে লাভ নেই, ওখানে ইমেজ ফ্লুইড লিখে তো লাভ নেই। কেন লাভ নেই বলেন তো? ডে 44 এই বুস্টটা আছে। আচ্ছা, তাই আমি এখানে এখানে বুঝাই জিনিসটা। এখানে করে asset img slash class img ওকে ফাইন। আমরা ইমেজটা নিয়ে যাই একটু। হ্যাঁ, ইমেজ রেখে দিলাম এখানে একটা। গো লাইভ, চলে আসছে ইমেজটা সুন্দর। ছোট করলাম একটু, এখন ছোট করছেন আর এই যে কন্টেন্টটা এটা দেখা যাচ্ছিলাম, এটা দুইটা হতে পারে, একটা হয় স্কুল আসতে পারে আর একটা হচ্ছে এরকম সিনারিও আসতে পারে, যে হচ্ছে যে আপনার ইমেজের যে কন্টেন্টগুলো এগুলো ছোট হয়ে যেতে পারে। নর্মালি এই যে ইমেজটা দেখেন এটার মধ্যে কোনো কন্টেন্ট আছে? ইমেজটা নিজে একটা কন্টেন্ট, কিন্তু ওই ইমেজের ভিতরে আর কোনো কন্টেন্ট নাই। এটা একটা কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টের ভিতরে আবার কন্টেন্ট আছে, সেগুলো কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই লেখাগুলো কি একটা কন্টেন্ট, ইমেজের কন্টেন্ট। এখন মনে করেন যে যদি আপনি হচ্ছে যে একটা ইমেজ ইউজ করেন আর সেই ইমেজের মধ্যে কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলো আপনি কি চান না যে সব ইউজার দেখুক, ইউজার ভিজিবল থাকুক? এখন যে ইমেজের মধ্যে কন্টেন্ট নাই সেটা নিয়ে টেনশন নাই। আবার ছোট স্ক্রিনে গেলে এটা ছোট হলো, আর হচ্ছে যে স্ক্রিনে যাক কোনো পারলো না, এটা ছোট হয়ে গেলো, আরো ছোট হয়ে কোনো পারলো না, এটা দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখেন তো এটা কি পড়া যাচ্ছে? না। তাহলে এটা সলিউশন কি? এটা এখন এই স্ক্রিনে এটা বড় করবেন কি হবে, ইমেজটা বড় করবেন কি হবে? ইমেজটা না বড় করা যাবে, কিন্তু কন্টেন্টগুলো তো আলাদাভাবে বড় করা যাবে না। সলিউশন কি? কন্টেন্ট বড় করা যাবে না। ওটার ভিতরে কি পুরোটা ইমেজটা ভিতরে কন্টেন্ট থাকবে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড থাকবে আর কন্টেন্ট আলাদা থাকবে? না না, এভাবে থাকবে, ইমেজের মধ্যে কন্টেন্ট থাকবে। তাহলে আমরা এটা জুম করে দিব। কি জুম করবেন? জুম করলে তো আপনার হচ্ছে যে হ্যাঁ ডিসপ্লে করে দিব। আচ্ছা, কন্টেন্টের ক্লাসগুলো সিলেক্টরটা দিয়ে ওইটাকে আবার আলাদা একটা ইয়ে দিয়ে সো কাটছো তো যখন Content দিব ইমেজে। তখন লেখাটা উঠবে। এগুলা ওকে ফাইন, আপনারা এগুলা খুব ভালো সলিউশন, কিন্তু এদের মধ্যে আরেকটা সলিউশন আছে। নর্মালি আমরা মিডিয়া করে দিই কি করি, মিডিয়া করে দিয়ে হচ্ছে যে মনে করেন যে এই ধরনের সিচুয়েশন যখন আসে যে হচ্ছে যে আমার মনে করেন এই স্ক্রিনে টেক্সটগুলো ছোট হয়ে যাচ্ছে, এবার মনে করেন যে টেক্সটগুলো হচ্ছে যে ইমেজের মধ্যে নাই, এগুলো নর্মাল টেক্সট আছে। যখন এরকম আপনার ছোট স্ক্রিনে আসলে স্ক্রিন ফন্ট যদি একদম ছোট হয়ে যায়, যদি একদম বোঝা যাবে না, তাহলে আমরা নর্মালি কি করতাম, এখানে তাহলে কনসেপ্ট বাড়াই দিব। বাড়াই দিতাম। এবার এটা ইমেজের সাথে চিন্তা করেন তো একটু, যে হচ্ছে যে এই ছোট স্ক্রিনে আসলে এই টেক্সট যদি ছোট হয়ে যায় ইমেজের টেক্সট, তাহলে আমরা যদি এখানে আরেকটা ইমেজ বসাই দিতে পারি, যে ইমেজের মধ্যে হচ্ছে টেক্সটটা একদম ক্লিয়ার থাকবে ছোট স্ক্রিনের জন্য, তাহলে হয় না? এই বসাবো তাহলে আবার হ্যাঁ, এই ইমেজটা আবার বসাবো। আবার বসাবেন, হ্যাঁ ছোট করে। মনে করেন হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা সাইট বানাচ্ছেন, জুম করে দিলে তো হয়। জুম করলে তো আপনার এই পুরো ইমেজটা থাকবে না, আপনার ইমেজটা চলে যাবে। স্যার এই ইমেজটা হ্যাঁ। আমরা ফটোশপে নিয়ে যান, জুম করে কাটছাট করে এবার মনে করেন হচ্ছে যে আপনি একটা সাইট করতেছেন, এবার এই সাইটটা হচ্ছে মনে করেন কথার কথা দুনিয়াতে 5 ধরনের ডিভাইস আছে, তো 5 ধরনের ডিভাইসের মধ্যে 3টা ডিভাইস হলো ছোট। আবার এই বড় ইমেজটা যখন ছোট ওই 3টা ছোট ইমেজ স্ক্রিনে আসতেছে, তখন কি এই ছোট লেখাগুলো আচ্ছা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আপনি ক্লায়েন্টে বলবেন যে ভাই আপনি ওই 3টা ডিভাইসের জন্য আমাকে আলাদা করে ইমেজ তৈরি করে দেন, যাতে হচ্ছে কি ওই স্ক্রিন মনে করেন একটা ডিভাইসের সাইজ হলো কি 200x200, আর একটা হলো 400x400, আর একটা হলো মনে করেন যে 500x500। তাহলে এই সাইজ ওরে দিয়ে দিলেন, সে হচ্ছে ওই সাইজ অনুযায়ী আপনার ইমেজ তৈরি করে দিলেন। এখন মনে করেন যে এই ইমেজটা যদি কেউ 200 স্ক্রিন 200x200 জন্য বানায়, সেখানে যদি সে কোনো টেক্সট লিখে, তাহলে ওই টেক্সটটা 200x200 বোঝা যাবে না। সে নিশ্চয়ই যেন ওই ইমেজটা 200x200 এর মধ্যে যেন কি বোঝা যায় ওইরকম করেই তো বানাবে, তাই না?
ওই ইমেজটা মিডিয়া কোয়ারির মতো করে যদি আপনি আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা ইমেজ দিতে পারেন, তাহলে কিন্তু ইমেজটা আপনার ছোট বড় হলেও কন্টেন্টগুলো ভিজিবল থাকবে, কন্টেন্টগুলো ক্লিয়ার থাকবে। কথা বুঝছেন? যেভাবে আমরা মিডিয়া কোয়ারিতে হচ্ছে বিভিন্ন স্ক্রিনে আলাদা আলাদা ডিজাইন দিতে পারি, একইভাবে আমরা এই পিকচার ট্যাগ ইউজ করে আলাদা আলাদা স্ক্রিনে আমরা আলাদা আলাদা স্ক্রিন ইমেজ দিতে পারি আমরা। মানে স্যার ওইখানে আমরা হচ্ছে যেরকম ভাবে যে H1 বা H2 যেরকম ফন্ট সাইজ দিতাম, আমরা ওইরকম ভাবে ওর ভিতরে গিয়ে ইমেজটাকে দিয়ে দেবো। আমরা ইমেজটাই আলাদা এডিটিং করে নিয়ে আপনি মিডিয়া করে বুঝেন, মিডিয়া করে দেখেন নাই? মিডিয়া করে কি হয়, আমরা হচ্ছে যে একটু আগে এখানে দেখছিলাম যে ডে 44 একটা ক্লাস ফোন করছিলাম, এখানে মিডিয়া করে ছিল আমাদের। স্ক্রিন ছোট হয়ে গেলে ওই যে ইমেজটা দিলে ওইটা আমার চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন আমার হচ্ছে বিভিন্ন স্ক্রিনে হচ্ছে এটা কালার চেঞ্জ হচ্ছে, দেখেন এটা কিভাবে করছে, আমরা বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন ডিজাইন দিছি আমরা। একইভাবে হচ্ছে যে আবার আপনার বড় যদি আপনি চান যে আপনার বিভিন্ন স্ক্রিনে আলাদা আলাদা ইমেজ থাকবে, যেমন আমার 500 থেকে 1000 একটা ইমেজ থাকবে সেম সেকশনের মধ্যে, সেকশন একটাই। হ্যাঁ, এটা মিডিয়া কোয়ারিতে করার সমস্যা। এই মিডিয়া করেই করব, তবে সেটা শুধু পিকচারের জন্য, আর সেটা হবে শুধু কি পিকচার ট্যাগ দিয়ে। এটাই বোঝাচ্ছিলাম। এটাই জি স্যার, এটাই সম্ভব মিডিয়া হ্যাঁ, কোয়ারিতে। এটা হচ্ছে মিডিয়া করে দিয়ে পসিবল, কিন্তু এটা আবার পিকচার ট্যাগ দিয়েও পসিবল, যে আমরা শুধুমাত্র ইমেজ নিব, আপনার যে কোনো একটা এরিয়া নির্দিষ্ট এরিয়ার মধ্যে পিকচার ট্যাগ ইউজ করবেন, এবং পিকচার ট্যাগ ইউজ করে ওই এরিয়ার মধ্যে বিভিন্ন সাইজের স্ক্রিনের মধ্যে আপনি আলাদা আলাদা ইমেজ দিবেন। 0 থেকে 500 জন্য আপনি একটা ইমেজ সেম জায়গার মধ্যে, আর 500 থেকে শুরু করে এরকম পিকচার ট্যাগ নিছি, এখানে আবার উইথিতে পিকচার ট্যাগ নিয়ে আমরা এখানে ওই লাইনটা বলে দিলাম এই জায়গাতে। আপনি মনে করেন যে হচ্ছে যে এই যে এখানে আমরা যেটা করলাম একটু আগে, হ্যাঁ এখানে আপনি হাইলাইট বলে দেন, আপনার একই জায়গার মধ্যে 3টে ইমেজ আসবে, একই জায়গার মধ্যে 3টে ইমেজ আলাদা আলাদা স্ক্রিনে একটা একটা করে ইমেজ দেখাবে। এখানে একই জায়গার মধ্যে 3টে ইমেজ 3টা শো করতেছে না। এখন আপনি কি হচ্ছে যে এখানে বলে দিতে পারবেন যে হচ্ছে পিকচার ট্যাগ দিয়ে ওই আপনি যেভাবে বলেন হবে যে 0 থেকে 500 স্ক্রিনে গেলে আমার প্রথমটা আসবে, আর 501 থেকে 1000 গেলে দ্বিতীয়টা আসবে, এরপরে আসলে তৃতীয়টা আসবে, এভাবে বলে দেওয়ার অপশন নাই। এটা বলে দেওয়ার অপশন হচ্ছে একমাত্র মিডিয়া কোয়েরি। হ্যাঁ, আর মিডিয়া কোয়েরি দিয়ে আপনি তো যে কোনো এলিমেন্ট চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা বলতেছে কি যদি আপনি পিকচার চেঞ্জ করতে চান একই স্ক্রিনের জন্য কি আলাদা আলাদা স্ক্রিনের জন্য আলাদা আলাদা ইমেজ, তাহলে আপনি ইউজ করতে পারেন কি পিকচার ট্যাগ, আর পিকচার ট্যাগের মধ্যে মাল্টিপল ইমেজ ইউজ করা পসিবল। মাল্টিপল ইমেজ ইউজ করলে কি হবে, সাথে যদি আপনি স্ক্রিন সাইজটা বলে দেন, তাহলে কি হবে আপনার আলাদা আলাদা স্ক্রিনে আলাদা আলাদা ইমেজ। হ্যাঁ, এবার হচ্ছে যে স্ক্রিনের সাথে যে ইমেজটা ফিট হয় আপনি সেটাই দেখাবেন, আর কন্টেন্ট তাহলে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। এখন যেভাবে এখানে কন্টেন্ট কি নষ্ট হচ্ছে, একটা যেমন স্ক্রিন ছোট হলে ইমেজটা ছোট হচ্ছে, ইমেজ ছোট হওয়ার সাথে সাথে ইমেজের মধ্যে যে কন্টেন্ট আছে সেগুলো কি ছোট হয়ে যাচ্ছে, এটা ভিজিবল হচ্ছে না, তাহলে তার ইউজাররা আপনার লাভ হলো না এটা নিয়ে। তাহলে তো আমাদের ওইটা হলো ফটোশপে নিয়ে যাক। হ্যাঁ, ফটোশপে নিয়ে সাইজ, ফটোশপ বা যে কোনো এডিটিং টুলস নিয়ে আপনি সাইজ করতে হবে। আসলে ওই লেখাটুকু কি মানে হ্যাঁ। কিভাবে কি দেখা যায়? নরমালি আপনি সহজ করে দেখেন 200 200 যদি আপনি ইমেজ বানান, সেটার মধ্যে কোনো কন্টেন্ট থাকলে এই কন্টেন্টে ভিজিবল হয়ে বানাবেন আপনি, ঠিক আছে? মানে স্যার মেইনলি হচ্ছে পিকচার ট্যাগের মধ্যে হচ্ছে একাধিক ইমেজ ব্যবহার করা। হ্যাঁ হ্যাঁ, রাইট। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, এবার এটা কীভাবে করে দেখেন। নরমালি হচ্ছে পিকচার ট্যাগ আপনি যদি গুগলে, বুটস্ট্র্যাপের জন্য স্পেসিফিক না এটা সব জায়গায় এর মধ্যে ইউজ করতে পারবেন এটা। হ্যাঁ, পিকচার তো এটা ট্যাগ, অ্যাপ্লাই করে দেখেন দাদা। জি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, লজিক বুঝতে পারলে অ্যাপ্লাই সোজা। এটা পড়েন, এটা পড়লে কাজ হয়ে গেছে, আপনারা পারবেন জিনিসটা দেখেন, কাজ হবে দেখেন। স্যারের কই দেওয়া দাঁড়ায়েন না। দেখেন পড়েন। আপনার হচ্ছে পিকচার ট্যাগ দিলাম, একটা ইমেজ নিলাম, এখানে সিম্পল জিনিসটা আমি বুঝাচ্ছি, জিনিসটা বুঝেন। নর্মালি পিকচার ট্যাগ নিলাম, একটা ইমেজ দিলাম, ইমেজটা শো করবে ডিফল্ট এটা, ওকে? এটা কি ডিফল্ট। আর মিডিয়া ট্যাগ ইউজ করলে কিছু জিনিস ডিফল্ট থাকে না সব স্ক্রিনের জন্য, আবার স্পেসিফিক করে যদি আমরা ব্রেক পয়েন্ট বলে দিই তাহলে সেখানে কি সেটা থাকে। ব্রেক পয়েন্ট বলে দেওয়ার আগে যেটা ডিফল্ট থাকে সেটা সরাসরি পিকচার ট্যাগের মধ্যে চলে আসবে। এবার আপনি মনে করেন হচ্ছে কি 0 থেকে 650 পর্যন্ত একটা ইমেজ চাচ্ছেন, সেটার জন্য এরকম করে বলতে হবে। আবার মনে করেন 0 থেকে 650 পর্যন্ত আরেকটা চাচ্ছেন, সেটার মধ্যে কি এরকম করে বলতে হবে। তাহলে কীভাবে বলতে দেখেন, নর্মাল ইমেজের জন্য কোনো প্রবলেম না, সেটা কি ইমেজ ট্যাগ দিয়েই হচ্ছে। আর অন্য যেগুলো আছে সেগুলো জাস্ট বলতেছে কি দেখেন তো সোর্স, আর এই সোর্সের কোনো কি নাই, এন্ডিং নাই। হ্যাঁ, আবার এখানে এই যে ইমেজ, এটার মধ্যে ইমেজের সোর্সটা কিভাবে দিচ্ছে দেখেন তো, এসআরসি। আর এই যে সোর্স, এটার মধ্যে ইমেজের সোর্সটা কিভাবে দিচ্ছে দেখেন, সোর্স
সোর্স সেট, এসআরসি সেট, Set. ঠিক আছে, সোর্স সেট, ক্লিয়ার। এবার হচ্ছে ব্রেক পয়েন্টে কীভাবে দিচ্ছে দেখেন, মিডিয়াগুলোর মধ্যে মিডিয়া আমরা যেভাবে ইউজ করতাম সেটাই। সেম একই জিনিস, মিডিয়া মিন উইথ মানে 0 থেকে 650, প্রথমে এটা ধরবে মিন উইথ 450, 0 থেকে 450 পর্যন্ত, 465 পর্যন্ত এটা ধরবে, 465 উপর থেকে 650 পর্যন্ত এটা ধরবে। সবই সোর্সের মধ্যে থাকবে। গণনা ক্লিয়ার সবাই? পারবো না আমরা? এখানে স্যার আরেকটা ডিসপ্লে দিতে গেলে 600 এর উপর থেকে আরেকটা দিতে হবে, হ্যাঁ। এবার মনে করেন যে হচ্ছে দেখেন আমার কাছে দুইটা ইমেজ আছে, আমার কাছে আমি এটা অ্যাপ্লাই করে দিই, দেখেন জিনিসটা বুঝেন। তাহলে এটা কেন ইউজ করবো সবাই বুঝতে পারছেন? আপনার একই পজিশনের মধ্যে নর্মালি মিডিয়া করে আমরা সিএসসি ইউজ করি, সিএসসি যাওয়া লাগতেছে না, একই স্ক্রিনের মধ্যে, সরি একই এরিয়ার মধ্যে, হ্যাঁ আপনি বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন ইমেজ দেখাবেন আপনি, সেটা কীভাবে পসিবল? পিকচার ট্যাগের মাধ্যমে পসিবল, ওকে। আর এখানে দুইটা ইমেজ আছে, আমি দুইটাই স্ক্রিনে দুইটা ইমেজ দেখাবো। এখানে আগে আমি আরো দু একটা ইমেজ নিয়ে নিই, তাহলে একটা জিনিসটা আরো ভালো হয়। ওইটাই করে না যে কন্টেন্ট গুলো যাতে ভালো হয়। ও এটা তো আবার তাহলে ইমেজ বানাইতে হবে, ইমেজ বানানোর টাইম নেই, দাঁড়ান কিছু ফ্লাওয়ার নিয়ে নিই, এটা সুন্দর। সুন্দর ফুল তো। হ্যাঁ হুদয় সেট ইমেজ নিলাম, হ্যাঁ তিনটে নিলাম, আগের একটা ছিল, মানে টোটাল 4টা হয়েছে। জিনিসটা সহজভাবে বুঝেন একটু, সবাই একটা দেখেন, একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনারা অ্যাপ্লাই করবেন। পিকচার ট্যাগ ইউজ করে মাল্টিপল ইমেজ আমরা কি সেম ইমেজে মাল্টিপল আমরা ইমেজ ইউজ করতে হবে। পিকচার শুরু হলো শেষ, এটা ডিফল্ট একটা ইমেজ আসবে, কি আসবে? ডিফল্ট ইমেজ। ইমেজ অ্যাসেটস এর মধ্যে গেলাম, ইমেজে গেলাম, ব্যানার জিপিজের ডিফল্ট নিয়ে নিলাম এটা, হ্যাঁ ক্লাস ইমেজ ফ্লুইড দিয়ে দিলাম, এরপর বলে দিলাম কি বর্ডার 5। কোনো ঝামেলা আছে? দেখেন চলে আসছে না, দেখা যায়? আচ্ছা, আর আমার যে স্ক্রিন চেঞ্জ করে না কেন এটাই থাকবে, নো চেঞ্জ, সিঙ্গেল ইমেজ, ওকে। আচ্ছা আমি একটা কাজ করি এখানে, বলতে পারি হচ্ছে কি কাজ করবে, কাজ করবে না, বাদ দিন, ওকে। এবার এখানে আপনি এসেন, এখানে লিখেন হচ্ছে কি সোর্স, SOURC, সোর্স। এই সোর্সের কোনো এন্ডিং নাই, এখানে কি খেলা শেষ। আর আপনি এখানে লিখেন কি সোর্স সেট, SRC সেট, SRC সেট, SRC সেটের মধ্যে সেম টু সেম এখানে যেভাবে লিঙ্ক করছেন দুনিয়াদারে যেভাবে লিঙ্ক হয় একই ধরনের লিঙ্ক, অ্যাসেটস। আবার এটা অনলাইন লিঙ্ক করলে যেরকম আর অফলাইন লিঙ্ক করলে যেরকম এটা জান ওইভাবে দিয়ে দিবেন, অ্যাসেট ইমেজ, অ্যাসেটের পরে ইমেজ, ইমেজের পরে কি আছে অ্যাসেট, কয়টা লিখছে অ্যাসেট ইমেজ, না লাগবে না, সমস্যা না, আমরা এখান থেকে দিয়ে দিই ফ্লাওয়ার ডট জেপিজি, আমাদের এখানে আছে যে ফ্লাওয়ার ডট জেপিজি, ফ্লাওয়ার 1 PNG, ফ্লাওয়ার 3 WEBP, তিনটে ফরম্যাট আছে, গুড। আর এখানে কোনটা পেয়ে যাচ্ছে? এটা পেয়ে যাচ্ছে। এখন এটা তো পাওয়ার কথা না, এটা পাওয়ার কথা না, ঠিক আছে। যখন আমরা মিডিয়া ইউজ করে দেবো তখন এটা কি পাবেন। আচ্ছা আমরা আরেকটা ইউজ করি, সেম টু সেম আসলে আরেকটা ইউজ করি, তিনটা ইউজ করে দিই, ফ্লাওয়ার 1 PNG, তারপর ফ্লাওয়ার 3 WEBP, না WEBP, হ্যাঁ ঠিক আছে। এবার দিয়ে কোনটা পায়? ও 1 নম্বরটাই পাচ্ছে। আর আমাদের কি করতে হবে? মিডিয়া ইউজ করতে হবে। কি লাগবে? মিডিয়া কীভাবে ইউজ করছিলাম আমরা, খেয়াল আছে আপনাদের? মিডিয়া এগুলো কি এখানে ইউজ করলে এটা কি অ্যাট্রিবিউট না? এটার মধ্যে আবার আপনি এখানে আসেন, লিখেন মিন উইথ, ধরলো 0 পিক্সেল লিখলাম আমি,
মিন উইথ 0 পিক্সেল। আবার লিখেন বাইরে আসেন অ্যান্ড লিখেন অ্যান্ড ম্যাক্স উইথ লিখলাম হচ্ছে হ্যাঁ 500 পিক্সেল লেখেন। মতিন্দ্র সিং দেখেন এটা চলে আসছে। কিছু 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 একটা কিছু চেঞ্জ হচ্ছে আপাতত, হ্যাঁ দেখা যায়। সবগুলো অ্যাপ্লাই করলে আমরা অ্যাকচুয়ালি সেম জায়গার মধ্যে দুইটা ইমেজ অলরেডি চলে আসছে আমাদের। এখন এটা, এরপরে এটা। আচ্ছা ফ্লাওয়ার, শুধু ফ্লাওয়ার কোনটা দেখেন তো, এটা না শুধু ফ্লাওয়ার? এটা কখন পাচ্ছে এটা খেয়াল করেন তো। ওয়েট ওয়েট ওয়েট, ফায়ারফক্সটা একটু নেই, ফায়ারফক্স। এই আর একটু ছেড়ে দিও 5 মিনিট, একটু বসান। শেষ, এই লাস্ট এটা একটু প্রুভ করে দিয়ে ছেড়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট এম। 0 থেকে কত ছিল? 500 ছিল না? ওকে, এখানে দেখেন 500 পিক্সেল। ফ্লাওয়ারটা আসছে? ওকে ফাইন। এরপরে যেহেতু কিছু বলা নাই, এরপরে যেটা আছে এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আর আমরা যদি আবার এখানে এসে যদি বলে দিই মিডিয়া, হ্যাঁ তাহলে 501 থেকে শুরু করে এটা দিলাম কত মনে করেন? 800। ওকে ফাইন। এবার আবার এটা কপি করলাম, আবার এখানে বলে দিলাম কি 801 থেকে শুরু করে 1200। ওকে, তাহলে কি হবে? 0 থেকে 500 পর্যন্ত এটা পাবে, আর 500 থেকে 501 থেকে শুরু করে 800 পর্যন্ত এটা পাবে, 801 থেকে শুরু করে 1200 পর্যন্ত এটা পাবে। এর উপরে যদি কিছু থাকে তাহলে ডিফল্টটা পেয়ে যাবে। ক্লিয়ার কথা? নর্মালি ডিফল্টটাই থাকবে। নর্মালি স্ক্রিনে আমরা আসি, ডিফল্টটাই আছে। হ্যাঁ, যদি হচ্ছে এবার আপনি চেঞ্জ করুন কন্ট্রোল শিফট এম, তাই 500 নিচে আসলে কি ওটা পাচ্ছে দেখেন। তাহলে কি হচ্ছে, একই স্ক্রিনের মধ্যে উইদাউট সিএসএস আর মাল্টিপল ইমেজ ইউজ করতে পারতেছে। মানে সরি, একই এরিয়ার মধ্যে, একই স্ক্রিন, সরি একই এরিয়ার মধ্যে মাল্টিপল আপনার স্ক্রিন, মাল্টিপল ইমেজ। দেখেন কি সুন্দর ইমেজ, দেখেন কাজের সুন্দর, ইমেজটা সুন্দর, সিম্পল। ক্লিয়ার না বিষয়টা? সিম্পল একদম। এটা খুব কাজের জিনিস, এটা হয়তো আপনারা এখন বুঝতেছেন না, বাট খুব কাজের জিনিস এটা। ওকে, তো এটা একটু যদি বুঝেন তাহলে বুটস্ট্র্যাপের আপনাদের কাজ হচ্ছে বাসা গিয়ে কনফিগার করা, তারপর হচ্ছে যে আমরা যতটুকু শিখলাম টাইপোগ্রাফি এবং ইমেজ নিয়ে কন্টেন্ট যতটুকু শিখলাম এটুকু আপনারা প্র্যাকটিস করবেন, এবং আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে সেগুলোও করবেন। আর আমি হচ্ছে আজকে অবশ্যই আপনাদেরকে টিম ওয়ার্কের যে কাজ সেগুলো দিয়ে দিব। তো সেগুলো আপনারা হচ্ছে এর মধ্যে রকেট শিট আপনাদের হচ্ছে যে কি ওই ট্রেনিং অ্যাটেন্ডেন্স যেটা আমরা দিয়েছিলাম আগে ওটা ফিল আপ করবেন, আর টিম ওয়ার্কের কাজ দিয়ে ওটা শুরু করে দিবেন। আর এর আগের সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা, এটা আপনারা অনেকে হচ্ছে ডেমনস্ট্রেশন সাবমিট করেন নাই, ম্যাক্সিমাম সাবমিট করেন নাই, ওগুলো সাবমিট করবেন আপনারা। সবগুলো লিংক দেওয়া আছে, সবগুলো লিংক দেওয়া আছে। ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া আছে। ঠিক আছে, হয় হয়।